আচ্ছা, আমাদের প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে এমন কত জোড়া ধনাত্মক সংখ্যা মানে পূর্ণ সংখ্যা আছে যাদের যোগফল 99 এবং গসাগু হচ্ছে 9। তো কী করবো এক্ষেত্রে আমরা? দেখো গসাগু 9 বলেছে, ঠিক আছে, তো আমরা একটা সংখ্যা ধরে নেবো 9x, আর একটা সংখ্যা ধরে নেবো আমরা 9y, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে যোগফল করলে আমাদের কত আসছে? আমাদের আসছে 99, যেটা বলেছে এখানে। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালু আসছে সেটা আমাদের 11 আসছে। তার মানে একটা সংখ্যা আমাদের এক্স হতে হবে, একটা সংখ্যা আমাদের এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমাদের 11 হতে হবে। তাহলে এক্সের ভ্যালু আমরা যদি 1 নেই, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা কী নিতে পারি? 10 নিতে পারি। ওকে, এটা আমাদের 11 দিচ্ছে। এক্সের ভ্যালু যদি আমরা 2 নিই, তাহলে এর ভ্যালু কী নিতে পারি? আমরা 9 নিতে পারি। এক্সের ভ্যালু যদি 3 নিই, এর ভ্যালু কী নিতে পারি? আমরা 8 নিতে পারি। এক্সের ভ্যালু যদি 4 নিই, এর ভ্যালু আমরা কী নিতে পারি? আমরা নিতে পারি তোমাদের 7, ঠিক আছে। এক্সের ভ্যালু যদি আমরা 5 নিই, এর ভ্যালু কী নিতে পারি? আমরা 6 নিতে পারি। এরপরে যদি আবার রিপিট করি, তাহলে 6 আর 5 আসবে, তারপরে আবার কী আসবে? 7 আর 4 আসবে, মানে আবার রিপিট করবে ভ্যালুগুলো। তাহলে এইরকম পেয়ার ক জোড়া হতে পারে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। তো আমাদের অ্যান্সার এখানে কী হবে? আমাদের অ্যান্সার এখানে হবে আমাদের 5, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে এখানে? 5। এই বছরে পড়া প্রশ্ন, একদম এনটিপিসিতে পড়া প্রশ্ন, সেগুলোই তোমাদের এখানে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই টাইপেরই প্রশ্ন, এক্স্যাক্ট প্রশ্ন আমি তুলিনি কিন্তু, কারণ কিছু ডাটা মিসিং ছিল, ঠিক আছে। কিন্তু যে টাইপ স্টুডেন্টরা বলেছে সেই টাইপের প্রশ্ন তোমাদের এক্স্যাক্টলি করাচ্ছি আমি, ঠিক আছে। এটা এক্স্যাক্ট প্রশ্ন নাও হতে পারে, হয়তো ওখানে 99-এর জায়গায় 77 ছিল আর 9-এর জায়গায় 7 ছিল, এমনটাও হতে পারে, ঠিক আছে। কিন্তু এই টাইপ পড়েছে, এই টাইপ একবার দেখে গেলে কী হবে? তোমরা পেরে যাবে। তো অ্যান্সার এখানে কী হবে? আমাদের 5, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 এখানে অ্যান্সার আসছে, 5 জোড়া, 5 পেয়ার, 5 জোড়া। চলো নেক্সট পয়েন্টটা দেখো কী বলছি। একটি সংখ্যা আছে যেটা হচ্ছে এক্স, যাকে 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এক্স হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, মানে এক্স হচ্ছে 7-এর মাল্টিপল। 7-এর মাল্টিপল বলতে কী বোঝাবো? 14 যেমন 7-এর মাল্টিপল, 21 যেমন 7-এর মাল্টিপল, অর্থাৎ 7-এর নামতা পড়লে এই সংখ্যাগুলোকে পাওয়া যায়। কিন্তু 8, 12, 16 দ্বারা ভাগ করলে, এখানে কী বলেছে? 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে কী থাকে? প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। এক্ষেত্রে আমরা কী করি? আমরা এলসিএম নেই, কার 8, 12 এবং 16, এটা কিন্তু কমা পড়বে 8, 12, 16 এতে। এলসিএম অফ 8, 12, 16 কি? এটা করারও শর্টকাট নিয়ম আছে। 8 আর 16 এলসিএম নাও, কত হয়? 8 আর 16 লসাগু কত হয়? 16ই হয়। 16 আর 12 এলসিএম নাও, কত হয় তোমাদের? 48 হবে, ঠিক আছে। তাহলে এর শর্টকাট পদ্ধতি কত সুন্দর বার করলাম দেখো, তাহলে 48 হবে। তো আমি ধরে নেবো সংখ্যাটা হচ্ছে আমাদের 48x, ঠিক আছে, +3। এখন 48x+3 কেন লিখছি? দেখো, এই যেমন একটু আগে বললাম যে 7-এর নামতা পড়লে 14কে পাওয়া যায়, তাহলে 7-এর নামতা পড়লে যখন 14কে পাওয়া যায়, তার মানেটা কি? তার মানে 7x-এর ভ্যালু আমাদের 14 হতেই হবে। কারণ কেন 7x-এর ভ্যালু 14 হতে হবে? কারণ এই 14টা 7 দ্বারা বিভাজ্য, তার মানে 7-এর সঙ্গে কোনো কিছুকে গুণ করে আমরা 14কে পাই। ইয়েস অর নো বলো? এক্ষেত্রে এক্সের ভ্যালু হচ্ছে আমাদের 2, কারণ 7-এর সঙ্গে 2কে গুণ করে আমরা 14 পাই। যদি এটা 21 হতো, তাহলে আমরা 7x লিখতাম, কারণ 21কে 7 দ্বারা ভাগ করলে যায়, মানে 7-এর মাল্টিপিল 21 হতেই হবে। মানে 7-এর সঙ্গে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে 21 আসতে হবে, ওই জন্য মাল্টিপিল বলা হয়। 7-এর সঙ্গে কোনটাকে মাল্টিপ্লাই করলে 21 আসে? এক্সের ভ্যালু এখানে কী হয়ে যাবে? 3 হয়ে যাবে। 7 3 21 হয়। ঠিক তেমনই যদি এই সংখ্যাটা 8, 12 এবং 16 দ্বারা বিভাজ্য হয়, এখানে বলেছে বিভাজ্য নয়, ওই জন্য এই ভাগশেষ থাকছে, সেটা পরের কথা। যদি এই সংখ্যাটা 8, 12 এবং 16 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে এই সংখ্যাটাকে 48 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে এই সংখ্যাটা 48-এর মাল্টিপিল হবে, মানে 48-এর সঙ্গে কোনো কিছুকে গুণ করলে এই সংখ্যাটাকে পাওয়া যাবে। কিন্তু মুশকিল হচ্ছে এই সংখ্যাটাকে পাওয়া যাচ্ছে না, 3 ভাগশেষ থাকছে, মানে 48x তো হবেই, তার সঙ্গে 3 এক্সট্রা থাকবে, ওই জন্য 3টা এক্সট্রা থেকে যাচ্ছে। এক্সট্রাকেই আমরা কী বলি? ভাগশেষ বলি। আশা করি বুঝতে পারছো। প্রথমে কনসেপ্টটা বুঝতে হয়, তাহলে ইজি হয়। এবার দেখো, এই এক্স, এটা তো গেল, আমরা কোন লাইন থেকে বলো তো এটা পেলাম? এই কিন্তুর পরে, এই কিন্তুর পরে যেটুকু লেখা আছে এই থাকে পর্যন্ত, সেটুকু পরে আমরা এইটুকু পেলাম। কিন্তু আমাদের সামনে একটা লাইন লেখা ছিল কি? একটি সংখ্যা x 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, একটা কাজ করি, যেহেতু এখানে অলরেডি x গিভেন আছে, তারপর একটা কাজ করছি, এটাকে x না ধরে এটাকে আমি y ধরে নিচ্ছি, ঠিক আছে, +3। এইটা ইকুয়াল টু আমাদের এক্স। এইটা আমরা পেয়েছি আমাদের সেকেন্ড লাইন থেকে, সেকেন্ড পার্ট অফ দ্য লাইন থেকে। কিন্তু ফার্স্ট পার্ট অফ দ্য লাইনের কী লেখা আছে? যে 7 দ্বারা বিভাজ্য হতে হবে, মানে এই সংখ্যাটা 48y+3 হবে। কিন্তু y এর ভ্যালু কী বসালে এই পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে? কারণ এটাই আমাদের এক্স, এক্স আমাদের 7 দ্বারা বিভাজ্য, তাহলে y এর ভ্যালু কী বসালে সেটা 7 দ্বারা বিভাজ্য হবে? যদি আমরা y এর ভ্যালু কী নিতে পারি, দেখো, y এর ভ্যালু আমরা 1 নিতে পারি, ঠিক আছে, ওকে।
তো ওয়াইয়ের ভ্যালু আমরা আর কি নিতে পারি, 1 নিতে পারি, ওয়াইয়ের ভ্যালু আমরা 2 নিতে পারি, ওয়াইয়ের ভ্যালু আমরা 3 নিতে পারি। চলো এই তিনটে নিয়ে দেখা যাক। যদি ওয়াই ইকুয়াল টু আমরা 1 নেই তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, 48 প্লাস 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 48 প্লাস 3 হয়ে যাচ্ছে। 48 প্লাস 3 মানে কত আমরা জানি 51 হয়। ঠিক আছে, কিন্তু সাথে নামটা পড়লে কি 51কে পাওয়া যায়? পাওয়া যায় না। চলো কাটো। তাহলে ওয়াইয়ের ভ্যালু 1 তো হবে না, ওয়াইয়ের ভ্যালু কি 2? দেখা যাক। আমরা এখানে 2 বসাই তাহলে আমরা কী পাচ্ছি, 48 ইন্টু 2 প্লাস আমাদের 3। তো ভ্যালু আমাদের কী আসছে, এটা আমাদের 96 আসবে। 96 প্লাস 3 মানে 99। ঠিক আছে, তো 7-এর নামটা পড়লে বা 7 দিয়ে কি 99কে ভাগ করা যায়? যায় না। তো চলো কাটো। তার মানে ওয়াইয়ের ভ্যালু আমাদের 2ও না। আচ্ছা, ওয়াইয়ের ভ্যালুকে আমাদের 3, দেখা যাক। 8 3-এ ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 3 বসাই, এই ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 3 বসাই তাহলে এখানে কি আসছে, 8 3-এ 24-এর 4, 48 ইন্টু 3 করলে কত, 8 3-এ 24-এর 4 আর 4 3-এ 12 আর 2 হচ্ছে তোমাদের 14। 14 প্লাস আমরা দেখতে পাচ্ছি 3, ইয়েস 147 আসছে। কত আসছে আমাদের? 147। 147কে কিন্তু 7 দ্বারা ভাগ করা যায় এবং ভাগ করলে রিমাইন্ডার আমাদের কত থাকে? 0 থাকে, মানে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ এটা 7 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাটা আমাদের কত হবে? 147 হবে। তো এই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই সংখ্যাটা আমাদের কী হবে? 147 হতে হবে। ওকে, কারণ এর নিম্নতম মান জিজ্ঞেস করেছে। ভালো কথা, একটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস বলেছে এর স্মলেস্ট ভ্যালু কী হতে পারে। ঠিক আছে, মিনিমাম ভ্যালু কী হতে পারে, কত হতে হবে সেটা 147 হতে হবে। কারণ এই যে দেখো, আরেকবার বলে দিই কীভাবে আমরা করলাম, আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস। আমরা ওয়াইয়ের ভ্যালু এখান থেকে কত নিচ্ছি, ওয়াইয়ের ভ্যালু আমি এখান থেকে নিচ্ছি 3। যদি আমি ওয়াইয়ের ভ্যালু 3 নেই তাহলে এটা কী আসছে, 48 ইন্টু 3 প্লাস আমাদের 3। তাহলে এইটা ভ্যালু কত দিচ্ছে দেখো, 8 3-এ 24-এর 4 হাতে গেলো 2, 144 প্লাস আমাদের 3 করলে আমাদের কত আসছে, 147। 147কে কিন্তু 7 দ্বারা ভাগ করলে যায়, তো এটাই আমাদের অ্যান্সার হবে। এটা গেল লং কাট, অর্থাৎ এটা আমরা শর্টকাট না, এটা আমরা লং কাটে করলাম। এটাকে শর্টকাটে কী করে করবো দেখো, শর্টকাটে করার জন্য চলো একটু অন্য কাট ইউজ করি। শর্টকাটে করার জন্য আমাকে অপশান টেস্ট করতে হবে। ঠিক আছে, শর্টকাটে করার জন্য আমাকে কী করতে হবে, অপশান টেস্ট করতে হবে। ঠিক আছে, দেখো 148কে কি 7 দ্বারা বিভাজ্য? 148 না, 148 7 দ্বারা বিভাজ্য নয়। 149 কি 7 দ্বারা বিভাজ্য? না, 149 7 দ্বারা বিভাজ্য নয়। 150 কি 7 দ্বারা বিভাজ্য? না, 150 7 দ্বারা বিভাজ্য নয়। 147 একমাত্র আছে যেটা আমাদের 7 দ্বারা বিভাজ্য, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ বিনা পেন অ্যান্ড পেপার, উইদাউট পেন অ্যান্ড পেপার, যেটাকে আমি বলতে চাইছিলাম। ঠিক আছে, উইদাউট পেন অ্যান্ড পেপার উই ক্যান সলভ দিস কোশ্চেন উইদিন 1 সেকেন্ড, উইদিন ন্যানো সেকেন্ড। কোনো মানে পেন না ছুঁয়েই এটাকে সলভ করা যায় অপশান টেস্টের মাধ্যমে। 148 7 দ্বারা বিভাজ্য না, কারণ বলেছে এক্স 7 দ্বারা বিভাজ্য হতে হবে। ফার্স্ট পার্ট অফ দ্য লাইন আমাদের বলেছে এক্স 7 দ্বারা বিভাজ্য হতে হবে। এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সার, তো আমাদের ডি অ্যান্সার হবে। ঠিক আছে, প্রবলেম হয় কি, যখন দুটো অপশানই 7 দ্বারা বিভাজ্য হয়ে যায় তখন একটু প্রবলেম হয়, তখনও আমাদের কী করতে হবে, আরেকটু করতে হয়। এবার সেটা করার থেকে আমি বলবো এই বেসিক পদ্ধতিতে দুটো করা আরও সোজা হয়। ওই যদি না মেলে, অপশান যদি সবকটাই বিভাজ্য নয়, একটাই বিভাজ্য 7 দ্বারা, তাহলে কোনো প্রবলেম নেই, 1 সেকেন্ডে উত্তর বেরিয়ে যায়। কিন্তু যদি দুটো বা তিনটে বিভাজ্য হয় তখন যে প্রসিডিওরটা অ্যাপ্লাই করতে হয় সেটা আমি বলছি না, কারণ সেই প্রসিডিওরটা অ্যাপ্লিকেবল নয় পরীক্ষার সময়। তো তার থেকে ভালো এই তোমরা বেসিকে যেটা বললাম সেটা করো, তাড়াতাড়ি তোমাদের সলিউশন হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। দেখো আমাদের 3 কী বলছে, কোনো মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখানে সংখ্যা হবে একটা, একটু মিস হয়ে গেছে। ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 6 7 5 14 10 21 এই প্রত্যেকটি ভগ্নাংশ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আচ্ছা এই ভগ্নাংশগুলো ছেড়ে দাও, তোমাকে যদি বলে কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে, তুমি বলবে স্যার এ তো 2 আর 3-এর এলসিএম হবে, এ তো 2 আর 3-এর এলসিএম হবে, অর্থাৎ 6 হবে অ্যান্সার, তাই না? ঠিক সেমভাবে কোন ক্ষুদ্রতম সংখ্যা 6 7 5 14 10 21 দ্বারা বিভাজ্য হবে, মানে কি হবে, এলসিএম হবে এদের, মানে কি হবে, এদের এলসিএম হবে। ওকে, আশা করি বুঝতে পারলে। ওপরে এক্সাম্পলটা দিয়ে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো এদের এলসিএম করতে গেলে কী করবো দেখো, এলসিএম করতে হবে, তো যেটা করতে হবে লবগুলোর সেটা করতে হয়, আর এর উল্টোটা করতে হয় হরগুলোর। তাহলে হরগুলোর আমি এইচসিএফ নেবো, লবগুলোর আমি এলসিএম নেবো। আমার কথা বোঝা যাচ্ছে? ভগ্নাংশে এলসিএম এইচসিএফ করার নিয়ম হচ্ছে, যদি তুমি এলসিএম করো ভগ্নাংশগুলোর তাহলে যেটা করতে হবে লবের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে, আর নিচেরটার মানে হরগুলোর ক্ষেত্রে উল্টোটা প্রযোজ্য হবে। তো এলসিএম এর উল্টো কি, এইচসিএফ, তো নিচেরটা হবে এইচসিএফ। তো আমরা দেখতে পাচ্ছি যে 6 5 এবং 10-এর এলসিএম কী হবে, দেখো 5 আর 10-এ এলসিএম তো 10ই হবে,
10 আর 6 এলসিএম কত হবে? আমরা দেখতে পাচ্ছি 10 আর 6 এলসিএম হবে 30, তো আমাদের লবে 30 বসবে। এখন দেখো এটাও আমাদের অ্যান্সার হবে না, এটাও আমাদের অ্যান্সার হবে না, এই দুটোতে আমাদের 30 আছে। আর নিচের ক্ষেত্রে আমরা কি করব, হরগুলোর এইচসিএফ, তাহলে 7 আর 14 এইচসিএফ কত হয়? 7 হয়। 7 আর 21 এইচসিএফ কত হয়? সেটাও 7 হয়। তো অ্যান্সার আমাদের এখানে 30-এর 7, এটা আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ দেখো উইদাউট এনি ক্যালকুলেশন, উইদাউট এনি পেন অ্যান্ড পেপার উই ক্যান সলভ দিস কোশ্চেন ওরালি। আমরা কিন্তু এই কোশ্চেনটাকে ওরালি সলভ করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে 4000 এবং 5000-এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 18, 21 এবং 32 দ্বারা বিভাজ্য? ধরো সাপোজ র্যান্ডাম 3টে সংখ্যা আছে ABCD, যদি কোনো সংখ্যা যেটা কিনা এক্স, এই এক্সকে যদি ABCD বিভাজিত করে, এই এক্সকে যদি ABCD দ্বারা ভাগ করা যায়, তাহলে এদের এলসিএমও এক্সকে বিভাজিত করবে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার ট্রিক। কি বললাম? ABCD যদি কোনো সংখ্যা হয়, যেমন এখানে 12, 18, 21 আর 32 দেওয়া আছে, যদি 12, 18, 21, 32 কোনো সংখ্যাকে বিভাজিত করে, তার মানে এদের এলসিএম ওই সংখ্যাকে কী করবে? বিভাজিত করবে, ভাগ করবে। এখন তুমি দেখো যে এখানে তোমাদের 12 আর 18 এলসিএম কত হয়? আমরা দেখতে পাচ্ছি 12 আর 18 এলসিএম হয় আমাদের 36। ঠিক আছে, আচ্ছা 36 আর 21-এর এলসিএম কত হয়? মুখে মুখে করা পসিবল নয়, তো আমি এখানে তোমাদের নর্মাল ইউজ করছি মেথড। তো আমি দেখতে পাচ্ছি এটা 4 দিয়ে যাচ্ছে, তো 4 নং 36, এটা 21, 4 8টা 32। ফার্দার তুমি 3 দিয়ে নাও এটাকে। ঠিক আছে, 3 3 এ 9, তোমাদের 3 7 21। ঠিক আছে, 3 7 21, এখানে তোমাদের 8। তাহলে দেখো 3 3 এ 9। ঠিক আছে, এদের এই যে এলসিএম হচ্ছে এলসিএম অফ 12, 18, 21, 32 কত হচ্ছে? দেখো 3 3 এ 9, 63, তোমাদের 4 ছক 24, 25, তার মানে 25, তাই তো 25, 2 ইন্টু তোমাদের 8। ঠিক আছে, তো 8 2 16, হাতাগুলো 1, 8 5 40, আর 1 41, হাতাগুলো 4, 8 2 16 আর 4 হচ্ছে তোমাদের 20। তো এখানে অ্যান্সার মানে এলসিএম তোমাদের কী হবে? 2016। ঠিক আছে, এলসিএম তোমাদের কী হবে? 2016। এই প্রসেসটাকে আমি মুছে দিয়ে এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি 2016। ঠিক আছে, 2016। ওকে, আচ্ছা এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝবে। কোনো সংখ্যা, কি বললাম আমি একটু আগে, যদি কোনো সংখ্যা যেটা কিনা 12, 18, 21 এবং 32 দ্বারা বিভাজ্য, তার মানে ওই সংখ্যাটা 12, 18, 21, 32 এলসিএম যেটা কিনা 2016, এই 2016 দ্বারা বিভাজ্য হবে। এবার কোনো সংখ্যা 2016 দ্বারা বিভাজ্য মানে এই 2016 নামতা পড়লে তাকে পাওয়া যাবে। তুমি 2016 নামতা পড়ছো জাস্ট, তো 2016 ইন্টু 1 করলে আমি কী পাচ্ছি? 2016ই পাচ্ছি। ঠিক আছে, তুমি 2016 ইন্টু তুমি 2 করছো, তুমি কী পাচ্ছ? তুমি পাচ্ছ 40, তোমাদের 32। ঠিক আছে, তুমি পাচ্ছ 2016 ইন্টু তুমি 3 করছো, তুমি কী পাচ্ছ? 60, 48 পাচ্ছ। তাহলে তুমি একটা জিনিস ভালো করে বোঝো যে এখানে কোন সংখ্যাটা, এই তিনটের মধ্যে কোন, কারণ আমি দেখতে পাচ্ছি 4000 আর 5000-এর মধ্যে বলেছে, কিন্তু আমার তো এটা 6000 হয়ে যাচ্ছে, তো এটা তো আমি নেব না। ঠিক আছে, এটাও আমি নেব না, কারণ এটা 2000 মানে 4000-এর লেস দ্যান 400 হচ্ছে, 4000 হচ্ছে। তাহলে অ্যান্সার আমাদের কোটা আসবে? এইটা আমাদের অ্যান্সার আসবে। অর্থাৎ এখানে অ্যান্সার হবে 4332। কোথায় আছে অপশানে? এই যে 4332, অর্থাৎ বি আমাদের এখানে কারেক্ট অপশান। ক্লিয়ার হয়েছে? অ্যান্সার উইল বি বি। কী করে হলো আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো 5 দাগে কী বলছে? বলছে যে 68 টু দি পাওয়ার 720 টু দি পাওয়ার 720 একক স্থানীয় সংখ্যা কত হবে? অর্থাৎ ইউনিট ডিজিট বার করতে বলেছে। একক স্থানীয় সংখ্যা বলতে কী বোঝায় সবার জানা আছে, ইউনিট ডিজিট। ঠিক আছে, ইউনিট ডিজিট তোমাদের বার করতে বলেছে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো যখনই পাওয়ারকে এই যে পাওয়ার আছে, পাওয়ারকে কী করা যাচ্ছে? দেখো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। যখন পাওয়ারকে 4 দিয়ে ভাগ করা যাবে, তখন 68-র মাথায় ইটসেলফ তুমি 4 বসাবে। দেখো এই পাওয়ারকে দেখতে পাচ্ছ তুমি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। যখন পাওয়ারকে 4 দিয়ে ভাগ করা যায়, তখন আমরা কী করি? 68-র মাথায় ইটসেলফ 4 বসাই। এখন 68-র মাথাতেও 4 বসিয়ে 4 বার 68-কে গুণ করার দরকার নেই। আমাদের যদি ইউনিট ডিজিট বার করেছে, তো আমরা 8-এর মাথায় 4 হিসেবে ধরে নেবো এটাকে, কারণ আমাদের 8-এর মাথায় 4 করলে ইউনিট ডিজিট কত আসে সেটাই আমাদের দেখার দরকার। তো এখানে আমরা কী দেখছি? 8-কে 4 বার গুণ করলে আমাদের ইউনিট ডিজিট কী আসে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো 8-কে 4 বার গুণ করলে তোমার ইউনিট ডিজিট আসবে 6, তাই না? 8 8 64, 8 8 64, 4 4 16, 64 4, আর ওদিকে 64 4, 4 4 16, তো অ্যান্সার হবে তোমাদের 6। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ভেরি ইজি প্রশ্ন। ঠিক আছে, কিন্তু ট্রিক না জানলে তোমাদের অসুবিধা হয়ে যাবে।
ওকে, ট্রিক না জানলে তোমাদের অসুবিধা হয়ে যাবে। তো সি এখানে কারেক্ট অ্যান্সার। আর আমি তোমাদের যে রেলওয়ের যে তোমাদের পেড কোর্স করাচ্ছি ডিটেলসে, সেখানে আমি তোমাদের এই ইউনিট ডিজিটের উপরে একটা ক্লাস অনলি ডেডিকেটেড একটা ক্লাস দিয়েছি, ডিফারেন্ট টাইপসের ইউনিট ডিজিট সেখানে আমি আলোচনা করেছি। এই ট্রিকটাও আছে, ট্রিকটা কীভাবে জেনারেট হলো সেটাও আমি আলোচনা করেছি, ঠিক আছে। একটু পরে তোমাদের ট্রিকটা কীভাবে জেনারেট হলো বলেও দিচ্ছি এখানে। আচ্ছা, নেক্সট নিচে দেখো, তোমাদের বলেছে যে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল এমন করে 1000 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত গেছে। একে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, এদের যোগফলকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত থাকবে? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 1 ফ্যাক্টোরিয়াল কথার মানে কি? ফ্যাক্টোরিয়াল কথার মানে হচ্ছে, ফ্যাক্টোরিয়ালের সাইন যেটা হয় সেটা হচ্ছে এই বিশ্বসূচক চিহ্ন মতো দেওয়া রয়েছে না, এটাকে বলা ফ্যাক্টোরিয়ালের সাইন। 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়ালকে কীভাবে লেখা যায়? 1 এই লেখা যায়, ঠিক আছে। 1 ফ্যাক্টোরিয়ালকে এরকম লেখা যায়। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 ইন্টু 1, মানে 1কে 1 থেকে 1 পর্যন্ত গুণ। আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়ালকে কীভাবে লেখা যায় একবার একটু ডিটেলসে বলে দিচ্ছি। 2 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 2 এইটা। এটা মানে কি? এটা মানে 1 থেকে 2 পর্যন্ত গুণ, ঠিক আছে। তো 1 থেকে 1 পর্যন্ত গুণ করলে তো 1ই হয়, 1 থেকে 2 পর্যন্ত গুণ করলে তো 2ই হয়, ঠিক আছে। আচ্ছা, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? মানে 3 এইটা, তার মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3, মানে 1 থেকে 3 পর্যন্ত গুণ, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তার মানে কি? তার মানে এখানে 6 হচ্ছে, এখানে কি হচ্ছে আমাদের 6 হচ্ছে, ওকে। আচ্ছা, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? তার মানে 4 এইটা, এটা মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 পর্যন্ত গুণ, ঠিক আছে। কত হয়? 4 × 24 হয়, ওকে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? সিমিলার, বুঝতে পারছো, 1 থেকে 5 পর্যন্ত গুণ, ঠিক আছে। তার মানে এর মধ্যে 4 তো থাকবেই। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, মানে 120। তার মানে এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ, দেখো যেই তুমি 4 ফ্যাক্টোরিয়ালের নিচে যাচ্ছ এই পর্যন্ত একটা সেট করো, আর এই 4 ফ্যাক্টোরিয়াল থেকে 1000 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, 1000 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত একটা তুমি লিস্ট করো, 1000 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। 1000 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু এরম করে 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 তোমার 1000 পর্যন্ত গেছে, এবং তার গুণফল যেটা বার করার দরকার আমাদের নেই। আমরা দেখতে পাচ্ছি আমরা যখনই 4 ফ্যাক্টোরিয়ালের নিচে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি, দেখো 4 এখানে গুণ হয়েই যাচ্ছে। ভালো করে দেখো, এইটা যদি তুমি না বুঝতে পারো তাহলে তোমার প্রবলেম হবে। অঙ্কটা কিন্তু একটুখানি অঙ্ক, ভালো করে দেখো। আমরা যখনই 4 ফ্যাক্টোরিয়ালের নিচে যাচ্ছি, 4 ফ্যাক্টোরিয়াল থেকে নিচে যাচ্ছি, 4 ফ্যাক্টোরিয়ালকে ধরে এখান থেকে ধরে আমরা যখন নিচে যাচ্ছি, এখানে আমি লাল দাগটা দিলাম, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা করে 4 গুণ হচ্ছে, এখানে দেখো 4 গুণ হবে, এবং 6 ফ্যাক্টোরিয়ালেও 4 গুণ হবে, 7 ফ্যাক্টোরিয়াল, 100 ফ্যাক্টোরিয়ালেও 4 গুণ হবে, 99 ফ্যাক্টোরিয়ালেও 4 গুণ হবে। কারণ 99 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত গুণ, তা আমাদের 4 চলে আসছে। কারণ এগুলো সবই 4-এর মাল্টিপল, অর্থাৎ 4-এর গুণফল এগুলো, কারণ 4 গুণ করেই এই সংখ্যা গুণফলকে পাওয়া যাচ্ছে। তখন এগুলো যখন 4-এর গুণফল, তখন এগুলোর ক্ষেত্রে রিমাইন্ডার আমার 0 আসবে 4 দিয়ে ভাগ করলে, এগুলোর ক্ষেত্রে রিমাইন্ডার 0 আসবে আমার। মানে নিচে তুমি যত যাবে তত তোমার সব কী হবে? রিমাইন্ডার তোমার কী আসবে? 0 আসবে। এখানে আমার রিমাইন্ডার কী আসবে? 0 আসবে। অর্থাৎ যত তুমি নিচে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, যত তুমি নিচে যাবে তুমি কী পাবে? তুমি পাবে রিমাইন্ডার তোমার 0 আসবে, অল রিমাইন্ডার 0 আসবে। তার মানে আমার এখানে রিমাইন্ডার নির্ভর করবে শুধু এইটুখানির ওপর। এইটুখানি কত হচ্ছে? দেখো এখানে যোগ ছিল, তো 1 + 2 + 6 মানে হচ্ছে 9। 9/4 করলে আমার যে রিমাইন্ডার আসবে সেটাই আমার অ্যান্সার আসবে। 9/4 করলে আমাদের রিমাইন্ডার কী আসে? রিমাইন্ডার আসে আমাদের 1, এটাই আমাদের অ্যান্সার হবে। কারণ 4 × 2 = 8, তো 1 আমাদের রিমাইন্ডার আসবে। তো অ্যান্সার আমাদের কী হবে? অ্যান্সার আমাদের হবে বি, অর্থাৎ 1 আমাদের রিমাইন্ডার আসবে। আশা করি বুঝতে পারলে। তো ভেরি ইজি প্রশ্ন, ঠিক আছে, কোনো চাপের প্রশ্ন নয়, খুব সোজা প্রশ্ন, কিন্তু একবার তোমাদের দেখে যেতে হবে বা বুঝে যেতে হবে এই ধরনের প্রশ্ন পড়লে কীভাবে ট্যাকেল করা যায়। কী বললাম আমি আবারও বলছি, ভালো করে বুঝে নাও। এই 4 ফ্যাক্টোরিয়ালের পর থেকে পুরো 1000 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সব রিমাইন্ডার আমার কী আসবে? 0 আসবে। শুধু এইটুখানির ওপর বেস করে আমার রিমাইন্ডার এখানে তৈরি হবে। এইটুখানির ওপর বেস করলে আমার রিমাইন্ডার কত আসছে? 1 আসছে, তো এটাই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। আমি যদি পরীক্ষার সময় করি তো এইভাবে করতাম, যে 4 ফ্যাক্টোরিয়ালের পর থেকে তো রিমাইন্ডার 0 আসবে, সো ওখানে তো ধরে রেখেছি 0-এর সঙ্গে যাই গুণ করো, যাই যোগ করো না কেন 0 0 0, যতবারই 0 যোগ করো না কেন 0ই আসবে। তো এদিকে তো আমাদের 0ই দেবে। শুধু এই পার্টটাতে, এই যে আমাদের বাঁ দিকে যে পার্টটা আছে, এই যে 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল,
এইটুকুই আমার ভ্যালু এখানে প্রদান করবে, ঠিক আছে। তো আর এখানে কত হবে, 1 হবে, রিমাইন্ডার, আর মানে রিমাইন্ডার মানে ভাগশেষ কত হবে আমাদের, 1 হবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা পরের অঙ্কটা দেখো, এখানে কি বলেছে তোমাদের 2x² প্লাস 3x, এটা এনটিপিসিতে পড়া প্রশ্ন এবছরে, এই ঠিক আছে। এখানে এইটা আমাদের আছে, তো আমরা কি করছি, আমরা এটাকে আমরা এ ধরে নিচ্ছি, এটাকে আমরা বি ধরে নিচ্ছি, এটাকে আমরা সি ধরে নিচ্ছি, অর্থাৎ এক্সের যে সহগ আছে সেগুলোকে আমরা একটা নাম দিচ্ছি, এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে তাকে একটা নাম দিচ্ছি। এ মানে কত, দেখো সাইন সমেত লিখতে হয়, বি মানে আমাদের কত +3, আর সি মানে আমাদের কত -5, ঠিক আছে। সি মানে আমাদের কত -5, ওকে। আশা করি বুঝতে পারলে। এবার তোমাদের মনে রাখতে হবে, যদি দুটো মূলের সমষ্টি, এখানে তোমাদের বলেছে না মূলের সমষ্টি, যে মূলের সমষ্টি, মূলের সমষ্টি আমাদের কি হয় দেখো, সাম অফ রুটস, আমি নিচে তোমাদের লিখে দিচ্ছি, মূলের সমষ্টি যদি তুমি করো, মূলের সমষ্টি কি ইংরেজিতে বলা হয় সাম অফ রুটস, রুটস মানে মূল, ঠিক আছে। মূলের সমষ্টি যদি তুমি করো, তুমি কী পাবে, তুমি পাবে, মনে রাখবে ভালো করে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। মূলের সমষ্টিকে তুমি কী পাবে, -b/a, ঠিক আছে। তুমি দেখো -b, এখানে -b মানে কত, -b মানে হচ্ছে 3, তো b এর মান, তো -3/a, এ মানে কত আমাদের 2, ঠিক আছে। মূলের গুণফল তুমি কি পাবে, ঠিক আছে, মূলের গুণফল, মূলের যে গুণফল সেটা তুমি কি পাবে, মূলের যে গুণফল সেটা তুমি কি পাবে, মূলের যে গুণফল সেটা তুমি কি পাবে, সেটা তুমি পাবে তোমাদের c/a, ঠিক আছে। কী পাবে তুমি c/a, সি আমাদের কত -5, এ আমাদের কত 2। মনে রাখবে এ সবসময় তলায় যাবে এবং এর ভ্যালু প্লাসেই থাকবে। দেখো এখানে এ প্লাসে আছে, এখানে এ প্লাসে আছে, এখানে -b/a, এটা সূত্রের মাইনাস, এটা বি এর ভ্যালু যদি মাইনাস থাকে তো আবার মাইনাস নিয়ে প্লাস হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে -3 নেই, +3 আছে, সেহেতু এই মাইনাসের সঙ্গে +3 গুণ হয়ে -3 হয়ে গেছে, সো -3/2, এটা আমাদের কত c/a মানে -5/2, ক্লিয়ার হয়েছে। এবার এই দুটোই অ্যান্সার হবে, তো -3/2 আর -5/2 কোথায় আছে দেখো, বি অপশান আছে আমাদের, এটাই আমাদের কারেক্ট অপশান, এটা আমাদের অ্যান্সার। তো 1 লম্বা আমার উত্তর এখানে বেরিয়ে যাবে, ঠিক আছে, ওকে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমার পরেরটা যাবো, এইটাকে অন্যভাবে লেখা যায়, ঠিক আছে। এই দুটোকে আবার কি লেখা যায় দেখো, এরকম মূলের সমষ্টি মানে কি, একটাকে যদি আলফা ধরো, একটা মূলকে যদি বিটা ধরো, এটা হচ্ছে আলফা প্লাস বিটা, আর এখানে মূলের গুণফল মানে কি আলফা ইন্টু বিটা, কারণ একটাকে তুমি আলফা একটাকে তুমি বিটা ধরেছো, তো দুটোর গুণফল কী হবে, আলফা ইন্টু বিটা হবে, ঠিক আছে। এভাবে এটাকে বসানো যায়। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। দেখো এই অঙ্কটাকে আমি আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা, যে সমীকরণ একটু আগে বলেছি ওটা দিয়েও সলভ করা যায়, কিন্তু এখানে আরও সহজে ইউজ করা যায়। ধরো সাপোজ আমি এইটা বোঝানোর জন্য আলাদা আমি একটা সমীকরণ নিচ্ছি তোমাদের এখানে, ঠিক আছে। দেখো এখানে 5x² প্লাস 11x প্লাস 6, ঠিক আছে, এটাকে আমি নিচ্ছি ইকুয়াল টু, আমি 0 ধরে নিচ্ছি। এই ইকুয়েশনটাকে তুমি সলভ করো, তুমি দেখতে পাচ্ছ এখানে 5x², 11xটাকে কি লিখতে পারি 5x প্লাস 6x প্লাস আমি দেখতে পাচ্ছি 6 ইকুয়াল টু আমি 0 পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 5x কমন যাচ্ছে, উৎপাদক বিশ্লেষণ ছোটোবেলায় সবাই করেছো, সো প্রবলেমের কিছু নেই। এটা x, এটা আমি দেখতে পাচ্ছি +1, প্লাস আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের 6 আসছে, এখানে আমাদের কী আছে x+1 আসছে, ইকুয়াল টু আমাদের কী আসছে 0। এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি x+1, আর এখানে আমার কী হচ্ছে 5x প্লাস 6, ঠিক আছে, ওকে, ইকুয়াল টু আমার কী হচ্ছে 0। দুটো রাশির গুণফল যখন 0 হয় তখন রাশিগুলো আলাদা আলাদা করে 0 হয়, এই পয়েন্টটা মনে রাখাটা জরুরি। কি বললাম, দুটো রাশির গুণফল, যখন এই একটা রাশি এই একটা রাশি, এদের মধ্যে কিছু নেই মানে গুণ আছে, গুণফল যদি 0 হয় রাশিগুলো আলাদা আলাদা করে 0 হয়, মানে আমরা দেখতে পাচ্ছি x+1 ইকুয়াল টু আমাদের 0, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি, বা এক্সের ভ্যালু কী পাচ্ছি আমরা -1, ঠিক আছে। আর 5x প্লাস 6 ইকুয়াল টু আমাদের 0, বা এখান থেকে আমরা এক্সের ভ্যালু কী পাচ্ছি, ওদিকে গেলে -6 আর নিচে আমাদের 5, এই আমাদের আসবে। মানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্সে আমাদের দুটো ভ্যালু এসছে। এই যে দুটো ভ্যালু এসছে কেন এসছে, কারণ এটা দ্বিঘাত সমীকরণ, তাই এক্সের মাথায় স্কোয়ার আছে। এই দুটো যে ভ্যালু এসছে এক্সে, এই দুটি হচ্ছে রুট, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -6/5। এখন এই -1 আর -6/5 কী করে এলো, x+1 ইকুয়াল টু 0 ছিল, তবেই তো আমাদের x ইকুয়াল টু -1 এলো। আবার 5x + 6 ইকুয়াল টু 0 ছিল, তবেই তো আমাদের x এর ভ্যালু -6 + 5 এলো। এটা একটা রুট, এটা একটা রুট, আমাদের এখানে সেই রুটগুলোর জায়গায় x আর 6 আর -3 দেওয়া আছে। কী দেওয়া আছে, 6 আর -3 দেওয়া আছে। এখানে যেটা আমাদের -1 আর -6/4 এসছে, এখানে সেটাই 6 অ্যান্ড -3 দেওয়া আছে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি আমরা এখান থেকে কী লিখতে পারি, x ইকুয়াল টু 6,
আর আমরা এখান থেকে কী লিখতে পারি, এক্স ইকুয়াল টু -3। যেমন আমরা এখানে এক্স ইকুয়াল টু -1 পেয়েছি এবং এক্স ইকুয়াল টু -6/5 পেয়েছি, তেমনই এখানে এক্স ইকুয়াল টু 6 আর এক্স ইকুয়াল টু -3 আছে, কারণ এটাও দ্বিঘাত সমীকরণ। দেখো সব কটা স্কোয়ার আছে মানে দ্বিঘাত, ঘাত এদের 2 মানে এটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ দুটো রুট আমার বেরোবে, একটা রুট হচ্ছে 6, একটা রুট হচ্ছে 3। এবার এটা কি করে এলো নির্ঘাত, এখানে -6 ইকুয়াল টু আমাদের 0 ছিল, আর এখানে আমাদের x+3 ইকুয়াল টু আমাদের 0 ছিল। যদি এই দুটো না থাকে, ভালো করে বলো মানে বোঝো, যদি এই দুটো না থাকে তাহলে কি করে আমাদের ওটা আসবে, ওটা তো আসতে পারে না। এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, আবার তুমি দেখো নিচে যদি যাও তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এইটা এসছিল কি করে, এটা এসছিল কি করে আমাদের, এটা আমাদের এসছিল এই 6 মাইনাস, দেখো আমি করে দিই এখানে 6 ইন্টু x+3 এসছিল ইকুয়াল টু আমাদের 0 ছিল। দুটো রাশির গুণফল 0 ছিল, তবেই তো আমরা রাশিগুলোকে আলাদা আলাদা করে 0 করে দিয়েছিলাম। এই যে এটা এসছিল এইভাবেই, তাহলে এই দুটোর গুণফল করলে আমি এখানে অ্যান্সার পেয়ে যাবো। এইটা বোঝানোর জন্যই আমি তোমাদের নিচের যে উদাহরণটা সেটা আমি দিলাম। ক্লিয়ার হয়েছে? তো নিচে উদাহরণটা আমি তোমাদের কিন্তু মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পারলে। নিচে উদাহরণটা আমি তোমাদের মুছে দিচ্ছি এইটা বোঝানোর জন্য, মানে যখন এরকম রুট দেওয়া থাকবে, দুটো রাশির রুট মানে মূল, দুটো রাশির রুট যদি দেওয়া থাকে তখন তুমি কি ধরে নেবে, তুমি একটাকে ধরে নেবে x-6, এক্স ইকুয়াল টু এখানে যেমন 6 আর এক্স ইকুয়াল টু -3 ধরে নেবে, ঠিক আছে। তার মানে আমাদের কী আসবে, x-6 ইকুয়াল টু 0 আসবে আর x+3 ইকুয়াল টু আমাদের 0 আসবে। এবার তুমি কি করবে, এই দুটোকে গুণ করে দেবে, গুণ করলে তুমি সেই ইকুয়েশনটা পেয়ে যাবে, সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে গুণ করি আমরা কী পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এক্স দিয়ে x+3কে তুমি একবার গুণ করছো, এই গুণ তো সবাই পারো, -6 দিয়ে x+3কে তুমি একবার গুণ করছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবং সেটা ইকুয়াল টু আমাদের কী রয়েছে, আমাদের 0 রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি x² প্লাস 3x মাইনাস 6x প্লাস, আমি দেখতে পাচ্ছি প্লাস নয় মাইনাস আমি দেখতে পাচ্ছি 18 ইকুয়াল টু আমাদের কী আসছে, আমাদের 0 আসছে। এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি, x² মাইনাস 3x মাইনাস 18 ইকুয়াল টু আমাদের 0, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো প্রথমে এই যে সমীকরণটা দেওয়া হয়েছে, এই সমীকরণটাকে প্রথমে অ্যানালাইজ করে নাও, সুবিধা হবে। 4x² মাইনাস kx প্লাস 1 ইকুয়াল টু আমাদের 0। তো আমরা কী জানি, এক্সের যে সহগ হয়, দেখো এখানে এক্সের সহগ 4, এখানে এক্সের সহগ k, তো আমরা কী করি, এদের যে ফরম্যাট লিখি সেটা হচ্ছে এটাকে আমরা a ধরে নিই, ঠিক আছে, এটাকে আমরা b ধরে নিই, ঠিক আছে, এবং এটাকে আমরা c ধরে নিই। এবং যখন আমরা b তুলি তখন এই সাইনটাকেও লিখি, মানে এখানে -k হচ্ছে আমাদের b, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে -k হচ্ছে আমাদের b, কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তা আমরা এখানে এর ভ্যালু কী পেয়েছি, আমরা এর ভ্যালু এখানে 4 পেয়েছি, ঠিক আছে, b এর ভ্যালু আমরা এখানে কী পেয়েছি, -k পেয়েছি, ঠিক আছে, আর c এর ভ্যালু আমরা কী পেয়েছি, আমরা পেয়েছি 1, এবং +1 যেহেতু সেটা আমি শুধু 1 লিখছি, যেমন এখানে +4 যেহেতু সেটা আমি শুধু 4 লিখেছি। আশা করি এইটুকু সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তোমাকে আগে এইটুকু বুঝতে হবে যে এই সূত্রে কোনটাকে, মানে যে সমীকরণটা লিখেছো এই সমীকরণে কোনটাকে কী বলে, ঠিক আছে। এবার আমরা জানি যে মূলগুলোর যোগফল, ঠিক আছে, সাম অফ রুটস আমাদের কি হয়, সাম অফ রুটস আমাদের হয় -b/a, ঠিক আছে। আর আমি এইদিকে তোমাদের সরিয়ে দিচ্ছি এগুলো, ঠিক আছে। আর প্রোডাক্ট অফ রুটস মানে রুটগুলোর গুণফল, এখানে সাম অফ রুট মানে কি রুটগুলোর যোগফল, আর প্রোডাক্ট অফ রুট, ঠিক আছে, প্রোডাক্ট অফ রুট মানে রুটগুলোর গুণফল, ঠিক আছে। প্রোডাক্ট অফ রুটস কী হয়, তোমাদের c/a হয়, ঠিক আছে। এ সবসময় তলায় যাবে, সবসময় কোথায় যাবে, তলায় যাবে। একটু আগেও তোমাদের আমি ফার্স্ট যে কোশ্চেনটা ছিল তাতে তোমাদের করে দেখিয়েছি, ঠিক আছে, সবসময় কোথায় যাবে, তলায় যাবে। ওকে, এবার তুমি দেখো এখানে রুটগুলো সমান বলেছে, তার মানে আমি রুটগুলোকে যদি আলফা ধরে নিই তাহলে দুটোই আমার আলফা হবে, মানে এখানে আলফা প্লাস আলফা, কারণ রুটগুলো দুটোই সমান, একটা যদি আলফা হয় অপরটা আলফা হবে। প্রশ্নে দেখো বলে যে রুটগুলো সমান, আর রুটগুলোর গুণফল কী হবে, আলফা ইন্টু আলফা মানে আলফা স্কোয়ার হবে, কারণ দুটো আলফা গুণ করলে তো আলফা স্কোয়ার হয়, মানে আলফা প্লাস আলফা আমাদের -b/a, আর আলফা স্কোয়ার করলে আমাদের c/a। এবার এটাকে ডিসক্রিমিনেন্ট ফর্মুলা দিয়েও করা যায়, বাট ডিসক্রিমিনেন্ট ফর্মুলা দিয়ে করলে কী হয়, তোমাদের বোঝাতে অসুবিধা হয় এবং তোমাদেরও বুঝতে অসুবিধা হয়, যাদের সায়েন্সের বেস নেই তাদের ক্ষেত্রে প্রবলেম হয়, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের একটা ফর্মুলা দিয়েই করাচ্ছি, ঠিক আছে, 4-5টা তোমাদের মাথায় ঢোকাচ্ছি না। তো -b/a ডিসক্রিমিনেন্ট ফর্মুলাটা কী সেটা আমি একটু পরে বলে দিচ্ছি।
তো আশা করি বুঝতে পারছো সাম অফ রুট কী হয়। সাম অফ রুট মানে কি, একটা রুটকে আমি আলফা ধরেছি তো অপরটাকে আলফা ধরতে হবে, কারণ এখানে বলেছি রুটগুলো সমান, পরিষ্কার বুঝতে পারছো। এবং একটাকে যদি আমি বিটা ধরি, এখানে আরেকবার লিখে দিই, একটাকে যদি আমি বিটা ধরি অপরটাকে আমাকে বিটাই ধরতে হবে, যেহেতু আমি আলফা ধরেছি আলফা আলফা ধরলাম। এবার প্রোডাক্ট অফ রুট মানে কি আলফা ইন্টু আলফা, তো এবার আলফা ইন্টু আলফা মানে আলফা স্কোয়ার, ওই জন্য আমি ডিরেক্টলি এখানে আলফা স্কোয়ার লিখেছি। ঠিক আছে, আলফা এইরকম হয়, আলফা বিটা হয় এরকম, ঠিক আছে, থিটা যেমন হয় এরকম, ঠিক আছে, ওকে, গামা যেমন হয় এরকম। এগুলো হচ্ছে তোমাদের কিছু সাইন যেগুলো ব্যবহার করা হয়। যাই হোক, তো আমরা মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে কত, মাইনাস বি বাই এ মানে দেখতে পাচ্ছি এটা তো সূত্রেই মাইনাস, ওখানে বি হচ্ছে মাইনাস কে, ঠিক আছে, বাই আমাদের এ কত, আমাদের এ আমরা দেখতে পাচ্ছি 4। এখান থেকে আমরা কি বের করতে পারছি, এখান থেকে আমরা বের করতে পারছি কে বাই 4, তাই না, কেটা প্লাসে এসে গেল। আচ্ছা, এখানে আমাদের সি মানে কত, সি মানে আমাদের 1, এ মানে কত, এ মানে হচ্ছে আমাদের কে। বলো এইটুকু বুঝলে কেন, এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে যে আমি জাস্ট কিছু করি না, আমি জাস্ট মানটা বসিয়েছি। আমি জানি এইটুকু, এই ব্যাপারগুলো বোঝাতে গেলে আমার নিজেরও ভয় লাগে যে তোমরা আদৌ বুঝতে পারছো কি না। ঠিক আছে, সত্যি কথা বলতে অ্যাজ এ টিচার হিসেবে আমি সবসময় ভয় পেয়ে থাকি যেগুলোকে তোমরা বুঝতে পারছো, এগুলো একটু হাই লেভেল জিনিস, বাস আমি যেটা বলবো যদি সেটুকু খেয়াল রাখো, যতটুকু তোমাদের পরীক্ষা লাগবে সেটুকু কভার হয়ে যাবে। ঠিক আছে, আমি তো এখানে থিসিস করাবো না, বা তোমরাও এমটেক করছো না, বা সাপোজ তোমরা কোনো মানে কোনো ডিগ্রি নিয়ে বসতো না যে আমাকে ম্যাথে আমাকে থিসিস করতে হবে। যতটুকু তোমাদের বলবো সেটা যদি তোমরা খেয়াল করো ইজিলি তোমরা কিন্তু এখানে পেরে যাবে। ওকে, এইটুকু বুঝতে পেরেছো, আশা করি ক্লিয়ার হচ্ছে সবার কাছে। আচ্ছা, এবার আমাদের কী বলেছে, আমাদের বলেছে যে কে এর মান আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, এখানে আমাদের কী বার করতে বলেছে ভালো করে দেখো, এখানে আমাদের বার করতে বলেছে কে এর মান বার করতে বলেছে। এখন আমরা একটা জিনিস এখানে বুঝতে পারছি যে এটা ভালো করে খেয়াল করো, সরি এটা আমাদের কী হবে না, এটা আমাদের 1/4 হবে। এখন তুমি দেখতে পাচ্ছ এখান থেকে আলফা স্কোয়ার যদি 1/4 হয় তাহলে আলফার ভ্যালু আমাদের কী হবে, ভালো করে বোঝো, একটু গলায় প্রবলেম হচ্ছে। আলফা স্কোয়ার যদি 1/4 হয় তাহলে আলফা আমাদের কী হবে, আলফা আমাদের হবে √1/4, তার মানে আলফা আমাদের হবে 1/2। ইয়েস অন্য বলে, এটুকু তো ক্লিয়ার। আলফা স্কোয়ার যদি আমাদের 1/4 হয় তাহলে আলফা আমাদের কত হবে, 1/2 হবে, ক্লিয়ার। আর এখানে তো আমাদের 2 আলফা দেওয়া আছে, কারণ আলফা প্লাস আলফা, সেটা আমাদের কত আছে k/4। তুমি এই জায়গা থেকে আলফার যে মানটা পেলে, ভ্যালুটা পেলে, সেটা এই আলফায় বসিয়ে দাও, 2 × ½ ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, k/4 পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, পিওরলি আমাদের কে এর মান চলে আসছে। দেখো এই দুই কেটে যাচ্ছে, তো কে এর যে মান আসছে সেটা আমাদের 4 আসছে, কি আসছে না, আমাদের 4 আসছে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, অ্যান্সার আমাদের হবে এখানে নান। ঠিক আছে, অ্যান্সার আমাদের এখানে কী হবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলি, একটা জিনিস আমার একটু বলতে ভুল হয়েছে। ঠিক আছে, একটা জিনিস একটু আমার বলতে ভুল হয়েছে, বলে দিই। সেটা হচ্ছে মনে রাখবে এই যে কে এর আমাদের যে মান বেরোয় না, এটা আমাদের প্লাস মাইনাস দুটোতেই বেরোতে পারে। কী বললাম আমি, প্লাস মাইনাস দুটোতেই আমার বেরোতে পারে। কেন দুটোতে বেরোতে পারে, কারণ তুমি দেখো আমি যখন এখানে 1/4 রুট করছি তখন আমি এখানে +1/2ও লিখতে পারি। ঠিক আছে, আবার আমি এখানে -1/2ও লিখতে পারি, আমি এখানে +1/2 লিখতে পারি, -1/2ও লিখতে পারি। তুমি এখানে +1/2 নিয়ে মান নির্ণয় করেছো, তোমার এখানে এসছে কের মান কত এসছে, 4 এসছে। ঠিক আছে, এবার তুমি যদি এই কের মানটাকে +1/2 না নিয়ে, চলো একটু অন্য কালি দিয়ে দেখাই, কের মানটাকে তুমি যদি +1/2 না নিয়ে যদি -1/2 নাও তাহলেও তোমার দেখো অন্য কিছু ভ্যালু আসবে। দেখো আবার করছি, √α = আমাদের k/4। এবারে আমি আলফার ভ্যালু আমি কী বসাচ্ছি, আলফার ভ্যালু আমি -1/2 বসাচ্ছি, ইকুয়াল টু আমাদের k/4। ঠিক আছে, k/4 তুমি দেখো এখানে এই দুইতে কেটেই যাচ্ছে, কিন্তু কে এর মান এই মাইনাসের সঙ্গে 4 গুণ হয়ে কে এর যে মান আসছে সেটা আমাদের আসছে -4। বলো -4 আসছে কেন, -4 আসছে, তোমার কে এর মান দুটো হতে পারে, একটা কে এর মান 4 হতে পারে, একটা কে এর মান -4 হতে পারে। তো অ্যান্সার এখানে হবে আইদার 4 আর -4, অর্থাৎ বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, কেন ভালো করে বোঝো, কেন আমি যদি √1/4 করি, √1/4 করি, কেন আমার -1/2ও আসে, কেন আমার +1/2ও আসে। এর কারণ এটা কেন হয় সেটা তোমাদের একটু বলে দিই, এর কারণ কেন হয়। কারণ তুমি দেখো, তুমি যদি -1/2কে দুবার গুণ করো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 1-এর সঙ্গে 1 গুণে 1, নিচের সঙ্গে নিচে 2 গুণ হয়ে দেখো +1/4ই আসছে। আবার তুমি যদি 1/2 × 1/2 করো, সিম্পলি তোমরা সবাই জানো এটা 1/4ই দেয়, অর্থাৎ এখানে মাইনাস নিলেও 1/4 দেবে, আবার এখানে প্লাস নিলেও তোমার 1/4 দেবে। ওই জন্য আমরা যখন 1/4 রুট করি তখন আমরা -1/2ও করি, আবার +1/2ও করি।
ক্লিয়ার হলো? আশা করি এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়ে গেল, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো আমি মেন পার্টটুকুই তোমাদের রেখে দিচ্ছি। ঠিক আছে, আমি কি করছি, মেন বেসিক যে পার্টটুকু আছে সেটুকুই তোমাদের রেখে দিচ্ছি এখানে। তো অ্যান্সার কিন্তু হবে আমাদের কে এর মান -4 হতে পারে, কে এর মান +4 হতে পারে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 4 এবং -4 আমাদের এখানে অ্যান্সার হবে। আচ্ছা, আর জিনিস বলা হলো না, এটা তো তোমাদের নর্মাল ফর্মুলা অনুযায়ী আমরা করলাম। যদি আমরা এখানে ডিসক্রিমিনেন্ট ফর্মুলা দিয়ে করি তাহলে আমাদের কী বেরোয়? মনে রাখবে ডিসক্রিমিনেন্ট ফর্মুলা মানে ডি হচ্ছে ডিসক্রিমিনেন্ট, এবং ডি এর ভ্যালু এখানে 0 হয়। কখন 0 হয়? যখন মূলগুলো সমান হয়। ঠিক আছে, তো তখন যে ফর্মুলা আসে সেটা হচ্ছে b² - 4ac। কী বললাম? b² - 4ac = আমাদের 0। এখানে বি মানে কোনটা? এখানে বি মানে হচ্ছে এই যে বি, আর এ মানে কোনটা? এই যে এ, আর সি মানে কোনটা? এই যে সি। মান বসিয়ে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। তার মানে এখানে b² মানে -4, সরি -k, -k তার হোল স্কোয়ার। জানি না কেন আজকে আমার মাইন্ড একটু ডিস্ট্র্যাক্টেড আছে। ঠিক আছে, আচ্ছা, এ মানে কত? এ মানে আমাদের 4, মেবি গলায় প্রবলেমের জন্য হতে পারে, ইন্টু আমাদের 1 = আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 0। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কী পাচ্ছি? আমরা এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এখানে 0 পাচ্ছি। ওকে, এবার তুমি দেখো, এটা আমাদের যে মাইনাসের ভ্যালু থাকলে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আমরা সবাই জানি। ঠিক আছে, ওকে, এইটা আমাদের এলো। ওকে, এটা আমাদের এলো। আচ্ছা, এবার আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমাদের কি হয়েছে? -k তার স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, মাইনাসে ভ্যালু ছিল, তুমি প্লাসে আনছো তো k² হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবং আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এদিকে যখন আমাদের আসছে, এদিকে যখন ভ্যালু আসছে আমাদের কী হয়ে যাচ্ছে? আমাদের এখানে 16 হয়ে যাচ্ছে, কারণ এই -4 4-এর সঙ্গে গুণ হয়ে -16 হবে। -16 এদিকে গেলে +16 হয়ে যাবে। তো কে এর যে ভ্যালু আসছে সেটা তোমাদের √16 আসছে। এখন √16-এর ক্ষেত্রেও সেম হয়, আমরা এখানে +4ও করতে পারি, আমরা এখানে -4ও করতে পারি। ঠিক আছে, সো অ্যান্সার উইল বি +4 অ্যান্ড -4। তো এটাকে বলে ডিসক্রিমিনেন্ট। অ্যাকচুয়ালি এইটা ডিসক্রিমিনেন্ট ফর্মুলা নয়, এটা ডিসক্রিমিনেন্ট ফর্মুলার ছোট রূপ। এটা তখন হয় যখন ডি এর ভ্যালু 0 হয়। এইটুকু ফর্মুলা কখন বেরোয়? যখন ডি এর ভ্যালু 0 হয়। আর ডি এর ভ্যালু 0 কখন হয়? যখন মূলগুলো সমান হয়। ক্লিয়ার হয়েছে? তুমি এই অনুযায়ী এটাকেও করতে পারো। তো দুটোই তোমাদের মেথড আমি এখানে দেখিয়ে দিলাম। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, 10 দাগ দেখো কি বলেছে। x² + px + q = 0 হলে এই সমীকরণের মূলগুলির অনন্য কত হবে? তো একটু আগে আমি তোমাদের বললাম যে এরকম যখন লেখা থাকবে x² প্লাস তুমি দেখতে পাচ্ছ px প্লাস তুমি দেখতে পাচ্ছ q আছে, = 0 আছে। ঠিক আছে, তো আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের সেই এ। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আমাদের কি, দেখো এইখানে যেটা থাকে সেটা হচ্ছে এক্সের সহগ। সেই সহগটাই হচ্ছে আমাদের, সহগটাকে আমরা কী ধরি? আমরা এ ধরি। এখানে কিছু নেই বলে এখানে 1 আছে। যেমন দেখো এখানে এক্সের সহগ আছে পি, তো এটাকে আমরা বি ধরবো। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমরা সি ধরি। ঠিক আছে, সি ফর কনস্ট্যান্ট টার্মকে আমরা সি ধরি। এক্সের সহগ কিছু না থাকলে আমরা কী ধরে নেবো? তাকে 1 ধরে নেবো। তার মানে এখানে এ হচ্ছে আমাদের 1। এইটা লেখাটা জরুরি, কারণ তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবে। বি হচ্ছে আমাদের পি, আর সি হচ্ছে আমাদের কিউ। এইটুকু ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। এর আগেও বারেও লিখে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমি কী করবো? জাস্ট ক্যালকুলেশন করব। আমরা জানি যে অনন্যকের মানে মূলগুলো, ধরে নাও একটা মূল হচ্ছে আমাদের, অন্য কিছু ধরো, অ্যাকচুয়ালি আলফা বিটা ধরতে হয়, চলো আলফা বিটা ধরি। একটা মূল হচ্ছে আমাদের, নিচে করছি, একটা মূল হচ্ছে আমাদের আলফা। ঠিক আছে, আর একটা মূল হচ্ছে আমাদের বিটা। সাপোজ ধরে নাও, এবার আলফা এবং বিটার যে যোগফল হয়, ঠিক আছে, আলফা আর বিটার যে যোগফল হয় সেটা হচ্ছে -b/c। ক্লিয়ার? আর আলফা এবং বিটার যে গুণফল হয়, ঠিক আছে, দুটো মূল, একটা মূল হচ্ছে আলফা, একটা মূল হচ্ছে বিটা। মূলগুলো দ্বিঘাত সমীকরণ মানে ঘাত দুটো। দ্বিঘাত সমীকরণ কী করে বুঝবো? এরকম এখানে স্কোয়ার আছে, মানে ঘাত দুটো। ঘাত যখন দুটো, তার মানে এখানে মূল কটা হবে? মূল দুটো হবে। ঠিক আছে, তো আলফা অ্যান্ড বিটা -b/c, আলফা ইন্টু বিটা হচ্ছে তোমাদের কী হবে? আলফা ইন্টু বিটা হচ্ছে তোমাদের c/a হবে। ঠিক আছে, যে সি ওপরে লিখেছি c/a হবে। ঠিক আছে, এবার এখানে আমরা কী ধরে নিচ্ছি? একটা মূল হচ্ছে আলফা, একটা মূল হচ্ছে বিটা। এখানে তোমাকে কী করতে বলছে? মূলগুলোর অনন্যক করতে বলছে। চলো আমরা মূলগুলো অনন্যক করে দিই। তো আমরা যদি মূলগুলো অনন্যক করি, আমরা কী দেখতে পাচ্ছি? এই হচ্ছে 1/, অনন্যক মানে হচ্ছে 1/, এই হচ্ছে 1/। এদের যোগফল জিজ্ঞেস করেছে। তাহলে বেসিক্যালি তুমি দেখো ক্লিয়ারলি এখানে আমাদের কী আসছে? এখানে আমাদের আলফা ইন্টু বিটা আসছে নিচে। আর আচ্ছা, চলো এটাকে একটু ওপরে করি, তাহলে আমাদের ক্লিয়ার সুবিধা হবে এই জায়গায়। ঠিক আছে, মূলগুলো অনন্যক, তো একটা মূল হচ্ছে আমাদের আলফা, একটা মূল হচ্ছে আমাদের বিটা। তাহলে আমরা অনন্যক করতে বলেছি তো 1/, করে দেবো, এবং অনন্যকগুলো সমষ্টি করতে বলেছি তো যোগ করে দেবো। তো এই যদি আমি ইকুয়েশনটাকে করি, আমি কী আনতে পারছি? আমি দেখতে পাচ্ছি নিচে আসছে আমাদের আলফা ইন্টু বিটা,
আর ওপরে আসছে আমাদের বিটা প্লাস আলফা, মানে সেই আলফা প্লাস বিটাই আসছে। তার মানে এইটার এই দুটোর ভ্যালু আমাদের লাগবে, এটা আর এটার ভ্যালু আমাদের লাগবে। তাহলে এটার ভ্যালু কত দেখো, মাইনাস বি মানে কত, মাইনাস বি মানে হচ্ছে পি, তো মাইনাস পি বাই আমাদের কিউ। আর এখানে আমাদের কি আসছে সি, সি কত তোমাদের, হ্যাঁ সি বাই এ। তাহলে সি কত আমাদের, সি সরি 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 আমার লিখতে একটু মিস্টেক হয়েছে, সরি 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 এটা হচ্ছে বি বাই এ হয়, ঠিক আছে, রিয়েলি সরি, এটা আমাদের বি বাই এ হয়, রিয়েলি সরি, আমি খেয়াল করিনি। এটা আমাদের বি বাই মাইনাস বি বাই এ হয়, এটা হচ্ছে পি বাই এ। সবসময় নিচে আমাদের এই যাবে, আর যাই হোক না কেন নিচে আমাদের কী যাবে, এ যাবে। এটা আমাদের বি বাই এ এবং মাইনাস থাকবে, সূত্রের মাইনাস, এটা এটা হচ্ছে আমাদের সি বাই এ, কিন্তু এ নিচে যাবে, ঠিক আছে, আমি রিয়েলি সরি খেয়াল করিনি বাই চান্স। তো সি বাই এ আগের বার ঠিক লিখেছিলাম, তো সি বাই এ, সি কত আমাদের কিউ, আর এ কত আমাদের 1। তা আমরা ক্লিয়ারলি এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ওপরে আমাদের কি যাচ্ছে, এখান থেকে যদি আমি করি, ঠিক আছে, এখান থেকে যদি আমি এটাকে ফার্দার সলভ করি, আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এটা তো এই পাশে আছে, আমি কি দেখতে পাচ্ছি আমাদের বি প্লাস আলফা প্লাস বিটা, মানে এইটা আমাদের কত যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মাইনাস পি, ওপরে আমাদের মাইনাস পি আছে, পি বাই 1 মানে মাইনাস পি, আর নিচে আমাদের আলফা ইন্টু বিটা মানে এটা আমাদের কত, আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের কিউ আছে। তো অ্যান্সার হবে আমাদের মাইনাস পি বাই কিউ। কোথায় আছে অ্যান্সার, অ্যান্সার আছে আমাদের বিতে, তো এইটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো, একদম ইজি, ঠিক আছে, সূত্র লিখতে ভুল করবে না, তাহলে কিন্তু উল্টো পাল্টা মান বেরোবে, যেমন আমার এখানে মিস্টেক হয়েছিল ছোটোখাটো, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, মাইনাস পি বাই কিউ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, এটাও তোমাদের রেলে পরীক্ষা এবছরে এনটিপিসিতে পড়েছে, এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে এ প্লাস টেন এ প্লাস টেন বি এর মান কত। অ্যাকচুয়ালি আমরা এখানে মান পুট করে করতে পারি, আমরা যদি একে ধরি 45 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আমাকে বিকে কত ধরতে হবে, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বিকে আমাকে 0 ধরতে হবে, তাই না, 45 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি ইকুয়াল টু আমাদের 45 ডিগ্রি দাঁড়াবে। এবার আমি একে 45 ডিগ্রি ধরেছি, তুমি চাইলে বিকেও 45 ডিগ্রি ধরে দেখতে পারো, অ্যান্সার একই আসবে এখানে, ঠিক আছে, আমি র্যান্ডাম ভ্যালু ধরেছি। এবার এখানে সব থেকে সোজা এটাই হয় না, 45 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি করে দিই, তাহলে তো অ্যান্সার 45 ডিগ্রি আসবে। তো তুমি বেসিক্যালি এখানে কী করো, আমি যেহেতু এখানে ট্যান এ আর ট্যান বি, আমি এখানে ট্যান এ সমান কত ধরেছি দেখো, আমি লিখে করি তোমাদের, তাহলে এবার আমরা 1 প্লাস ট্যান এ, ঠিক আছে, আর আমরা এখানে কী করবো 1 প্লাস ট্যান বি, এইটাকে আমরা সলভ করবো এখন, ঠিক আছে, 1 প্লাস ট্যান বি। তা আমি দেখতে পাচ্ছি আমি এর ভ্যালু 45 ডিগ্রি ধরেছি উপরে, দেখো এখানে, তাই না, আর বি এর ভ্যালু আমি কী ধরেছি 0 ডিগ্রি। এখানে জাস্ট মান পুট করো, 1 প্লাস ট্যান 45 ডিগ্রি, ঠিক আছে, আর তুমি এখানে কী করো 1 প্লাস ট্যান 0 ডিগ্রি। তো আমরা পরিষ্কার জানি যে 1 প্লাস ট্যান 45 ডিগ্রি মান 1 হয়, ঠিক আছে, আর 1 প্লাস ট্যান 0 ডিগ্রি ভ্যালু 0ই হয়, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু 1, দ্য অ্যান্সার হেয়ার উইল বি 2, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা আমি তোমাদের করলাম মান পুটিং ভ্যালুর মাধ্যমে, ঠিক আছে, মেথড অফ ভ্যালু পুটিং। তো চলো এটাকে আমি সেভ করে দিচ্ছি এবং এটাকে আমি তোমাদের আরেকটা মেথডে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আরেকটা মেথডে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে তুমি দেখতে পাবে এটা তো ট্র্যাডিশনাল মেথড নয়, এটা ভ্যালু পুটিং মেথড। তো আমি তোমাদের ট্র্যাডিশনাল মেথডে করে একবার দেখাই, ঠিক আছে, এটা ট্র্যাডিশনাল মেথডেও সলভ করা যায়, যাদের এটা পছন্দ এটা করতে পারো, আর যারা ট্র্যাডিশনাল মেথড অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, চাইলে। দেখো এরকম ধরনের প্রশ্ন পড়ে এবং এগুলো অ্যাকচুয়ালি 11-12 কোশ্চেন্স, তুমি যদি ম্যাথ বুক খোলো তুমি 11-12 ম্যাথে এগুলো পেয়ে যাবে, এগুলো প্রমাণ হিসেবে বলা থাকে আর কি, এটা হলে প্রুফ করো, বলছি প্রুফের প্রশ্নগুলো তুলে তুলে দিয়ে দেয়, ঠিক আছে। তো এখানে আমরা কী করবো দেখো, এই সাইডে তোমাকে কী করতে হবে, ট্যান দিয়ে গুণ করতে হবে, আমি লিখে দিচ্ছি এ প্লাস বি, এটা এইভাবেই করতে হয়, ইকুয়াল টু আমাদের কত আছে 45 ডিগ্রি আছে। আমি কি করলাম, আমি এ পাশেও আমি ট্যান দিয়ে গুণ করলাম, ঠিক আছে, এ পাশে গুণ করলে আমাকে এ পাশেও গুণ করতে হবে, ঠিক আছে, তো দুপাশে আমি ট্যান দিয়ে গুণ করলাম, তো এটা কী হয়ে গেলো, এটা হয়ে গেল আমার ট্যান এ প্লাস বি। এখন ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি আমরা জানি, ট্যান এ প্লাস ট্যান বি, তাই না, আমাদের যে ফর্মুলা হয় ট্যান এ প্লাস বি এর, সেটা তোমাকে এখানে বসাতে হবে। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কী হয়, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা আমাদের ফর্মুলা হয়, এটা আমাদের কী হয়, এটা ডিরেক্ট ফর্মুলা এখানে, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি ট্যান 45 এর ভ্যালু আমাদের 1 হয়, তো 1 লিখে দাও। এবার তুমি সিম্পলি দেখো ক্রস মাল্টিপ্লিকেশান হবে, এবার দেখতে পাচ্ছি এটা ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়াল টু আমাদের কী চলে আসছে 1 মাইনাস ট্যান এ, ঠিক আছে, ইন্টু ট্যান বি, ঠিক আছে, ইন্টু ট্যান বি, ঠিক আছে, 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ওকে, এই আমাদের আসছে।
এবার একটা জিনিস তুমি ভালো করে দেখো, এরপরে আমি অন্য কালি একটু ইউজ করছি। আমরা একটা কাজ করতে পারি, আমরা কী করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এদিকে আমরা দেখো এখানে 1 মাইনাস ট্যান এ ট্যান বি আছে, তো আমি একটা কাজ করতাম, আমি যদি এখানে +1 করি তাহলে আমাকে -1 নিয়ে নিতে হবে। কেন? কারণ আমি এইটা তো আমার নেই অ্যাকচুয়ালি আমার এই লাল কালিতে লেখা পার্টটা আছে। আমি যদি এক্সট্রা কিছু করি তাকে ক্যান্সেল করার জন্য আমাকে আবার একটা সেটাই আনতে হবে নেগেটিভ ভ্যালু। যদি এখানে +2 করতাম আমাকে -2 করতে হতো, কারণ কি এই দুটো কেটে গেলে আবার সেই আমার লাল কালিটাই চলে আসবে। সবুজ কালিটা আমি এক্সট্রা আনছি, এবার সবুজ কালির এই পার্টটাকে আমি এক্সট্রা আনছি, তাহলে এই পার্টটাকে ক্যান্সেল করার জন্য আমাকে মাইনাস পার্টটাকে আবার আনতে হবে। ঠিক আছে, এটা ব্যালেন্স করার জন্য আনতে হয়। ওকে, যদি আমরা এটা ফার্দার নিয়ে যাই, মানে সলভ করি এটাকে, আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এটা আমাদের দেখো এই যে 1, ঠিক আছে, আর এদিকে আমার এই যে 1 আছে, এটা তোমাকে কী দেবে, তোমাকে 2 দেবে। ওকে, তোমাকে কী দেবে, তোমাকে 2 দেবে। তাহলে এই দুটো 1কে রাখো, আর বাদ বাকি সব কিছুকে এদিকে তুমি নিয়ে এসো। এদিকে আনো, তুমি দেখতে পাচ্ছ এটা আমাদের ট্যান এ প্লাস এটা আমাদের ট্যান বি, এটা অলরেডি এখানে ছিল। আর ওদিক থেকে কী কী আসছে, ওদিক থেকে আমাদের প্লাস ট্যান এ ট্যান বি আসছে। ঠিক আছে, প্লাস ট্যান এ ট্যান বি আসছে, যেটা ওদিকে লেখা ছিল, আমি এদিকে আনছি। ঠিক আছে, ট্যান এ ট্যান বি আসছে। আর আমাদের কী আছে দেখো, এদিকে একটা -1 করেছিলাম, সেই -1টা এদিকে আমাদের +1 হয়ে এদিকে চলে আসছে। আর ওদিকে আমাদের কী থেকে গেছে, ওদিকে আমাদের 2 থেকে গেছে। কোন 2? এই 1, আর এদিকে যার মাথায় রাইট দিচ্ছি ওই দুটো 1 যোগ হয়ে আমাদের 2 হচ্ছে, সরি 1 + 1 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে আমরা কী দেখতে পাচ্ছি, এবার তুমি যদি কমন নাও, তুমি দেখো তুমি কী কী কমন নিতে পারো, আমি একটু সাজিয়ে লিখি তাহলে বেটার বুঝতে পারবে। এখানে দিচ্ছি একটু বড় করে। আমি একটা কাজ করছি, আমি এই লাস্টের যে 1 আছে ওটাকে ফার্স্টে আনছি, 1 + ট্যান এ লিখছি, আর এদিকে ট্যান বি প্লাস যেটা ট্যান এ ট্যান বি আছে সেটাকে আমি এখানেই রাখছি। ঠিক আছে, ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি আমাদের যেমন 2 ছিল 2 আছে। এখান থেকে কমন নিতে পারো 1 + ট্যান এ ট্যান বি, সরি 1 + ট্যান এ প্লাস এখান থেকে তুমি কী করছো, ট্যান বি তুমি কমন নিচ্ছ। এই কমন নাও, তাহলে এখানে কী থাকছে, 1 + ট্যান এ থাকছে। ঠিক আছে, ওকে, ইকুয়াল টু কী থাকছে 2। এবার দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, তো এটাকে এক জায়গায় নিয়ে যাও। 1 + ট্যান এ মানে তুমি কমন নিচ্ছ। ঠিক আছে, 1 + ট্যান বি, ওকে, ইকুয়াল টু আমাদের কী হয়ে যাচ্ছে 2। তুমি দেখতে পেলে ওপরে যে ভ্যালুটা তোমাদের দিয়েছে, দেখো এখানে যে ভ্যালুটা তোমাদের বার করতে বলেছে এই যে এইটা, আর এখানে যে ভ্যালুটা এসছে সেম, তাহলে এর মান কত হচ্ছে তোমাদের 2 হচ্ছে। এখান থেকে অ্যান্সার বার করা যায় 2। তো এভাবে তুমি প্রমাণ করতে পারো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে, অথবা তুমি বলতে পারো দিস ইজ প্রুভড। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। এটা ভালো প্রশ্ন ছিল, এই বছরই এনটিপিসিতে দিয়েছে, এই কিছুদিন আগে শিফটে এই প্রশ্নটা দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, আবার একটা ভাগশেষের প্রশ্ন। ঠিক আছে, 8⁹ - 1 ভাগ 7, তাহলে ভাগশেষ কত? ঠিক আছে, একদম ইজি প্রশ্ন। এইভাবে রয়েছে, তোমাদের বলেছে ভাগশেষ কত। তো এইখানে যে সংখ্যাটা আছে এই যে 8, এই সংখ্যাটাকে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, তুমি ভাগশেষ কত পাবে? তুমি ভাগশেষ পাবে 1। তো 1-এর মাথায় 9 - 1 বাই তোমাদের কী রয়েছে, 7 রয়েছে। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 1-এর মাথায় 9 মানে 1, আর -1 পাশে আছে, বাই তোমাদের 7 রয়েছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, 0/7। 0/7 করলে আমাদের কী আসে, আমাদের 0ই আসে, অর্থাৎ আমাদের যে ভাগশেষ আসবে সেটা আমাদের 0 আসবে। অ্যান্সার উইল বি 7। মানে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা কী হবে, 7 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্নে, একদম ইজি প্রশ্ন ছিল। প্রথমে বলেছিলাম, আবার একবার রিপিট করছি, এখানে যা যা প্রশ্ন পড়েছে সব তোমাদের এনটিপিসিতে পড়া প্রশ্ন, একটাও যে আমি বানিয়ে করেছি তা কিন্তু নয়। 0, হ্যাঁ ডিজিট একটু আধটু চেঞ্জ হতে পারে, বাট প্যাটার্নটা সেম। কারণ কেউ যখন কোনো কোশ্চেন্স বলে তখন হতে পারে তার কোনো ডিজিট মনে নেই, এমনটা হতে পারে। আমি তার কোশ্চেন্সটা শুনে আমি ফ্রেম করেছি প্রশ্নটাকে। ঠিক আছে, এরকম এরকম পড়েছিল স্যার, অনেকে বলেছে এক্স্যাক্ট প্রশ্ন অনেকে বলতে পারেনি, কিন্তু তার প্রশ্নটা শুনে আমি বুঝতে পেরেছি কেমন প্রশ্ন পড়েছে। কারণ যারা প্র্যাকটিস করে তারা মোটামুটি বুঝতে পারে যে এইরকম এরকমভাবে বলছে মানে এরকম প্রশ্ন পড়বে। ঠিক আছে, এক্স্যাক্টলি নাও হতে পারে, কিন্তু এই প্রশ্নগুলোই পড়েছিল, ডিজিট একটু এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা বলেছিল এরকম স্যার, 4টে ডিজিট দেওয়া ছিল এবং বলেছিল ওই 4টে অঙ্ক দিয়ে তৈরি ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত। আমি সেই টাইপের একটা প্রশ্ন ফ্রেম করে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা লিখছি, 0,2,9,8 দিয়ে তৈরি। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা, বা চলো বৃহত্তমই লিখি, কারণ বিয়োগ করতে বলেছে তো ফার্স্টে আমি বৃহত্তম লিখছি। ঠিক আছে, বৃহত্তম। তো বৃহত্তম সংখ্যা কী হবে, প্রথমে সবথেকে বড় ডিজিট কোনটা, 9। ঠিক আছে, সবথেকে বড় ডিজিট যেটা সেটা তোমাদের প্রথমে বসবে,
আর সবথেকে ছোট ডিজিট যেটা সেটা তোমাদের সবথেকে শেষে বসবে। অর্থাৎ আমি ডিজিটগুলোকে বড় থেকে ছোটোতে সাজিয়ে সাজিয়ে লিখবো এখানে। সবথেকে বড় ডিজিট 9, তারপর বড় ডিজিট কত 8, তারপর বড় ডিজিট কত 2, তারপর বড় ডিজিট কত 0। অর্থাৎ এটা কী করলাম, বড় থেকে ছোটোতে আমি সাজিয়ে লিখলাম। এই ডিজিট দ্বারা তৈরি ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কী হবে? ঠিক আছে, এই ডিজিটগুলো দ্বারা তৈরি ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কী হবে? চলো দেখা যাক ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কী হবে। দেখো প্রথমে হচ্ছে আমরা এই ক্ষেত্রে আমরা কী করবো, উল্টো করব। কিন্তু জিরোকে আমরা প্রথমে দিতে পারবো না। যে আমরা জিরোকে ফার্স্টে বসাবো তখন ওপরে দেখো 4 অঙ্কের বলেছে, তখন 4 অঙ্কের হবে না, 3 অঙ্কের হয়ে যাবে। জিরোকে আমরা প্রথমে দেবো না, কিন্তু জিরোকে প্রথমে না দিয়ে আমরা ছোটো থেকে বড়োতে সাজাবো। তো যদি ছোটো থেকে বড়োতে সাজাই, দেখো প্রথমে আমাদের 2 পড়ছে, তারপর 0 পড়ছে, তারপর আমাদের 8 পড়ছে, তারপর আমাদের 9 পড়ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা, বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা আমাদের হবে। এবং এই দুটোর মধ্যে আমাকে বিয়োগফল বার করতে বলেছে। ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট আমাদের 1 আসবে, কিন্তু নান রয়েছে। সো একটু এগোই চলো। 8 একে 9 মানে আমাদের আসবে তোমাদের 3, তো 31, তো এইটাই আমাদের হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি দুটো ডিজিট দেখেই এখানে বললাম যে এখানে 31 হবে। আর যদি আরও কেউ ফার্দার করো, দেখতে পাচ্ছি এখানে 7 আসছে, এখানে আমাদের 7 আসছে। সো 7731 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটা যাবো। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কী মনে রাখবে, বড় থেকে ছোটোতে সাজাবো। ঠিক আছে, আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কী মনে রাখবে, ছোট থেকে বড়তে সাজাবো, উইথ এক্সেপশন 0 যাবে সেকেন্ড প্লেসে। 0 আমাদের কোথায় যাবে, দেখো দ্বিতীয় স্থানে 0 যাবে। প্রথম থেকে দ্বিতীয় স্থানে কী যাবে, আমাদের 0 যাবে। এটা একটু মাথা রেখে করবে। কিন্তু ওভারঅল আমরা ছোট থেকে বড়তেই সাজাই, তবেই আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো, এবং ওপরের ব্যাপারটা করলে আমরা তোমাদের বৃহত্তম সংখ্যা পাবো। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা দেখো পরের প্রশ্ন তোমাদের 04039। ঠিক আছে, এই কটা সংখ্যা দিয়ে এই কটা অঙ্ক দিয়ে, এগুলো অঙ্ক মানে ডিজিট দিয়ে তৈরি। দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4টে ডিজিট আছে, কারণ 0 একটা ডিজিট, 4টে ডিজিট আছে, কিন্তু বলছে 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে। তার মানে 0কে আমাদের প্রথমে বসাতে হবে। একমাত্র 0কে যদি আমরা প্রথমে বসাই তবেই 0-র কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, এবার আমরা কি করব, ক্ষুদ্রতম জিজ্ঞেস করেছে মানে বাকি ডিজিটগুলোকে আমরা ছোট থেকে বড়তে সাজাবো। তো 349, কারণ তুমি বলো আমি যদি 394 লিখি তাহলে এটা বড় হয়ে যাচ্ছে, আমি যদি 493 লিখি তাহলে এটা বড় হচ্ছে। তো আশা করি বুঝতে পারছি এগুলো একদম কমন সেন্সের ব্যাপার। অর্থাৎ আমরা 0কে ধরাও যা না ধরাও তাই। তোমার সংখ্যাটা আমাদের কী বেরিয়েছে 349। এবার তোমাদের বলেছে এর বর্গ করতে, এটাও পরীক্ষায় পড়া প্রশ্ন। তো 349 ইন্টু 349, ঠিক আছে, তোমাদের বর্গ করতে বলেছে। তো ক্লিয়ারলি বুঝতে পারছো যে আমরা যদি ইউনিট ডিজিটকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 9 81, 81-র 1, তার মানে এটা আমাদের কেটে বেরিয়ে গেল, বাকিগুলো অ্যান্সার হতে পারে। চলো একটু ফার্দার এগোই। আচ্ছা অ্যাকচুয়ালি কী হয়েছে এখানে 9 9 81, মানে 49 ইন্টু 49 করলে আমাদের অ্যান্সার মোটামুটি বেরিয়ে যাওয়ার চান্স, মানে একটা আইডিয়া পাবো। তো দেখা যাক এভাবে করে 9 9 81 1, 8 থাকলো 8, 4 9 36, 4 9 36 72, 72 আর 8 হচ্ছে তোমাদের 80। তার মানে 01 থাকবে আমাদের ইউনিট ডিজিট এবং দশম স্থানীয় ডিজিট। তো দুটো ডিজিট যদি দেখি তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, এটা আমাদের অ্যান্সার হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ তুমি ইউনিট ডিজিট দিয়ে বা দশম স্থানীয় ডিজিট দিয়ে চেক করলে তুমি কিন্তু উত্তর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো পুরোটা করার কিন্তু কোনো দরকার নেই। তো অ্যান্সার আমাদের কী আসছে, এ আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। দেখো এখানে ইনভার্স ট্রিগনোমেট্রি তার একটা তোমাদের প্রশ্ন এখানে পড়েছিল পরীক্ষা, সেটা আমি তোমাদের তুলে দিয়েছি। সাইন -1, আচ্ছা ইনভার্স কেন বলা হয়, দেখো আমরা এতদিন ধরে সাইন থিটার মান পড়েছি। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে সাইন -1, অর্থাৎ সাইন থিটা তো এখানে আছেই, কিন্তু থিটার আগে সাইনের মাথায় ইনভার্স দেওয়া রয়েছে, এটাকে ইনভার্স বলে। ঠিক আছে, এটা মানে হচ্ছে 1/sin। ঠিক আছে, এটাকে কী বলা হয়, এটাকে ইনভার্স বলা হয়। ওকে, তো তোমাকে কী জিজ্ঞেস করছে, তোমাকে জিজ্ঞেস করছে এইটার ভ্যালু আমাদের কী হবে, এবং ভেতরে আমাদের মাইনাস আছে, ভেতরে আমাদের কী আছে, মাইনাস আছে। তো প্রথম কথা এই মাইনাসটা আমাদের বাইরে আসবে, এই মাইনাসটা আমাদের কী চলে আসবে, বাইরে চলে আসবে। তো যদি এই মাইনাসটা বাইরে আসে, অ্যাকচুয়ালি এটাকে কী করে করতে হয়, যাদের বেসিক জানা নেই তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, আমি এখানে বেসিক আলোচনা করছি না অ্যাকচুয়ালি। ঠিক আছে, ধরে নাও এটা -1/2ই আছে। অ্যাকচুয়ালি এটা আসে যেটা, সেটা হচ্ছে তোমাকে কীভাবে এটা বুঝতে হয়, দেখো সাইন কতর মান হাফ হয়, এইভাবে ধরো মাইনাসটাকে ছাড়ো, তুমি ফার্স্ট ভাবো সাইন কতর মান হাফ হয়। তুমি সঙ্গে সঙ্গে আমি তোমার লিখেও দিচ্ছি, সাইন কত এর মান হাফ, সাইন কত এর মান হাফ। উত্তর তোমার কি আসবে, উত্তর আসবে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে,
এবং যেহেতু এখানে একটা মাইনাস আছে, তুমি -30 অ্যান্সার করো, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু এক্স্যাক্টলি এই কারণে হয় না, এটা তো শর্টকাট গেল, কিন্তু ডিটেলস তোমাকে বুঝতে হবে, এর রেঞ্জ জানার দরকার। যেমন সাইন ইনভার্স, যাকে আর্ক সাইন বলা হয়, সাইন ইনভার্স আর সাইনের কিন্তু সাইন ইনভার্স আর সাইনের কিন্তু মিনিং আলাদা, এটাকে আর্ক সাইন বলেও বলা হয়। এর যে রেঞ্জ হয়, ঠিক আছে, এর যে রেঞ্জ হয়, ঠিক আছে, ভ্যালুর যে রেঞ্জ হয় সেটা হয় তোমাদের -90 থেকে +90 অবধি, ঠিক আছে, -90 থেকে +90 অবধি। তো এগুলো একটু জানার দরকার, এগুলো না জানলে তোমাদের অসুবিধা হয়ে যাবে, ডিটেলস আলোচনা করার প্রয়োজন। এটা তো আমি জাস্ট তোমাদের একটা শর্টকাট হিসেবে দিলাম, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে, -30। কিন্তু সবসময় যে মাইনাস হলেই এরকম হবে তা কিন্তু নয়, এটা ডোমেনের ওপর নির্ভর করে, এটা তোমাদের যে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে সেই ফাংশনের উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো ফাংশন নয়, এই যে আর্ক সাইন কিন্তু ফাংশন নয়, আর্ক সাইন হচ্ছে রিলেশন। আর্ক সাইনকে ফাংশানে চেঞ্জ করা যায়। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রিগোনোমেট্রি, ফাংশন অ্যান্ড রিলেশন, এটাও একটু বোঝার দরকার এখানে। মানে 11-12 ট্রিগোনোমেট্রি যারা খুব ভালো পড়েছো তাদের ক্ষেত্রে প্রবলেম হবে, তোমাদের যাদের ট্রিগোনোমেট্রি পড়া আছে, যাদের জানা আছে, এরকম করে আমরা দুটো একে আমরা রিলেশান স্থাপন করার চেষ্টা করতাম এবং দেখতাম যেক্ষেত্রে আমাদের দুটো আসে সেক্ষেত্রে আমরা সেটাকে ফাংশন বলি, একটা এলে তাকে আমরা রিলেশান বলি। মনে আছে হয়তো তোমাদের, ঠিক আছে, যারা 11-12 ট্রিগোনোমেট্রি করেছে তাদের একবার একটা রিভিশন হচ্ছে, ঠিক আছে। তো আমরা আসল কথাটা ফিরে এসো, আমরা এখানে ব্যাপারটা কী করবো, যে সাইন ইনভার্স এত, তো সাইন কত এর মান হাফ, এইভাবে তুমি মানে করতে পারো। আমাকে যিনি বুঝিয়েছেন তিনি এভাবে করাতেন। তো সাইন কত এর মান হাফ, তো আমরা দেখতে পাচ্ছি সাইন 30 ডিগ্রির মান হাফ, তো 30 তো হবে এবং মাইনাস সাইন লাগবে, কারণ এখানে মাইনাস আছে তাই, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। আচ্ছা, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, এটা রেলওয়ে এনটিপিসিতে এবারে তো পড়েনি, কিন্তু এটা সিপিওতে পড়ার প্রশ্ন, মানে টিসিএস এই প্রশ্নটা একটা পরীক্ষা দিয়েছিল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, একজন স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে, তো তার জন্য আমি এটা সলভ করে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু বাঁধরা গতের বাইরে গিয়ে প্রশ্নটা করা হয়েছে। এ ধরনের প্রশ্ন করার সময় কি বলেছে দেখো, বলেছে এই মানটা দেওয়া আছে এবং তোমাকে বলেছে a⁵52 + 1/a⁵52 এর ভ্যালু কত। ভীষণ বড় পাওয়ার দেওয়া রয়েছে, এটাই সমস্যা। এক্ষেত্রে আমরা কী করব, এই যে এদিকে আমরা কী করব, এর আমরা কিউব করে দেবো। এদিকে যদি আমরা কিউব করি তাহলে এদিকেও আমাদের কিউব করতে হবে সিম্পলি। তো এদিকে কিউব করলে আমরা কী পাচ্ছি, আমরা a + b তার হোল কিউবের ফর্মুলা জানি, a³ + b³ + 3ab। এখন a মানে আমাদের এখানে a, কিন্তু b মানে আমাদের এখানে 1/a, ঠিক আছে। আর কি হয়, a + b মানে a + 1/a, ঠিক আছে। আর এদিকে আমাদের কী আসছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা 3√3 হয়ে যাবে, ঠিক আছে। তোমরা মনে রাখবে √3 এর কিউব করলে 3√3 হয়, √3 এর স্কোয়ার করলে 3 হয়, কিন্তু √3 এর কিউব করলে 3√3 হয়, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের রয়েছে a³ + 1/a³, দেখতে পাচ্ছি আমরা এটা আর এটা কেটে যাচ্ছে। আর দেখো এই যে a + b মানে a + 1/a এর ভ্যালু আমাদের দেওয়াই আছে অলরেডি এখানে √3, তো এখানে 3√3 আমরা এখানে বসাচ্ছি, এটার ভ্যালু আমরা কি করলাম 3√3 পুট করলাম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3√3 আসছে। তো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে a³ + 1/a³ এর যে ভ্যালু পাচ্ছি সেটা আমরা 0 পাচ্ছি। বা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি খুব দারুণভাবে, কী করতে পারি, আমি করতে পারি যেটা a³ প্লাস এইটাকে আমি এদিকে নিয়ে যেতে পারি, ডেফিনেটলি নিয়ে যেতে পারি। এই যে ভ্যালুটা, এই যে এটাকে আমি কী করলাম, এদিকে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আমি লেফট সাইড থেকে রাইট সাইডে আনলাম। এখান থেকে আমি আর কী দেখতে পাচ্ছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বাদি যদি আমি দেখতে পাচ্ছি এই a³ আর এই তলার a³ গুণ হয়ে আমাদের a⁶ আসছে। এইটা ইকুয়ালটা আমাদের কী হচ্ছে, -1 হচ্ছে, ঠিক আছে। এইটা ইকুয়ালটা আমাদের কী হচ্ছে, -1 হচ্ছে। এখন আমরা জানি, দেখো একটা খুব দারুণ জিনিস এখানে হবে। এখন আমরা জানি যদি আমরা a⁶ এর মাথায় যদি আমরা একটা 9 চাপিয়ে দিই, তাহলে এদিকে 9 চাপবে মানে এদিকেও 9 চাপবে। লেফট সাইডে যা করবে রাইট সাইডে তোমাকে তাই করতে হবে, রাইট সাইডে যা করবে লেফট সাইডে তোমাকে তা করতে হবে। তো এটা আমাদের কত হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে, এই পাশে লিখছি, এটা আমাদের হয়ে যাবে a⁴54, তাই না। আর a⁴54 এর ভ্যালু কত হবে আমাদের এখানে, -1ই হবে, কারণ আমরা জানি -1 এর মাথায় জোড় পাওয়ার বসলে +1 হয়ে যায়, কিন্তু -1 এর মাথায় বিজোড় পাওয়ার আছে, 9 হচ্ছে বিজোড় সংখ্যা, তো সেটা -1ই থাকে, ঠিক আছে। এগুলো ছোটো জিনিস যেগুলো তোমাদের আগে জেনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো তোমাদের আগেই জেনে রাখতে হবে। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, এখানে আমরা এতটা ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা যদি এদিকে লিখি যে a⁵52 যেটা আমাদের বার করতে বলেছে, প্লাস 1/a⁵52, ঠিক আছে। আমরা পরিষ্কার, চলো একটু এদিকে করে লিখি, কারণ ওখানে স্পেস কম পাই আমি। a⁵52 প্লাস 1/a⁵52, এটাকে কী লেখা যায় বলো তো,
এটাকে লেখা যায়, দেখো আমার এখানে 54 বার করেছি, তো এটাকে 54 ফরম্যাটে কীভাবে লেখা যায়, আমি লিখি a⁴ আর তলায় যদি লিখি a² তাহলে এখানে দুটো এ কেটে বেরিয়ে যাবে এবং এটাকে তোমার 52 করে দেবে। তাহলে এই ফরম্যাট এটাকেও লেখা যায় a² বাই তোমার নিচে কী করা যায় a⁴ তৈরি করা যায় এটাকে, ঠিক আছে। তার মানে এই যে ভ্যালুটা আছে সেটাকে আমি এই ফরম্যাটে লিখলাম জাস্ট, আর কিছু না, ঠিক আছে। যদি কেউ না বুঝতে পারো ভালো করে বোঝো, আমি যদি a⁴কে a⁴ দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো a⁻52, পুরো রাশিটা a⁻52 হয়ে চলে আসবে। আবার a² যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে এটা 1/52 1/52 থাকবে, সরি a⁻52 থাকবে, অর্থাৎ এই ভ্যালুটায় সাবস্টিটিউট হয়ে যাবে। ওকে, এটুকু খুব ক্লিয়ার কাট, এখানে একটু চেঞ্জ হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো এবারে আমরা কি করছি দেখো, সিম্পলি আমরা এই a⁻54 যে ভ্যালু পেয়েছি সেটা আমরা এখানে জাস্ট পুট করবো। তো a⁻54 ভ্যালু কত পেয়েছি, এই যে এইটা পেয়েছি, পুট হেয়ার বাই তোমাদের a², ঠিক আছে, প্লাস এখানে a² বাই -1, এই আমরা পেয়েছি সিম্পলি, ঠিক আছে, এই আমরা পেয়েছি। এবার তুমি একটা কথা ভাবো, যখন নিচে মাইনাস থাকে এই মাইনাসটিকে এই প্লাসের সঙ্গে গুণ হয়ে এটাকে প্লাস থেকে মাইনাস করে দেয়, ঠিক আছে। চলো আমি একটু এ পাশেই লিখছি। তো যদি এটাকে আমি ফার্দার একটু সলভ করি, আমি কী দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এটা -1, তলায় তোমাদের কী আছে a² আছে, ঠিক আছে, এইটা আমাদের মাইনাস হয়ে যাবে, মানে a² হয়ে যাবে আমাদের, পাই আমাদের 1 হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখ a², এই যে a² বাই 1 যা a² তো তাই, তো এটাকে আমি কী করতে পারি, আমি এটাকে a² লিখতে পারি, আমি এটাকে কী করতে পারি, এটাকে আমি a² সিম্পলি লিখতে পারি, ঠিক আছে, আমি a² সিম্পলি লিখতে পারি। ওকে, আশা করি বুঝতে পারলে। এটাকে যখন আমি a² লিখছি, দেখো আমি এ পাশে আসছি তোমাদের ফার্দার। এবার আমি একটা কাজ করতে পারি, আমি কী করতে পারি, আমি যেটা করতে পারি, এই যে -a² যেটা লাস্টে লিখেছি এটাকে ফার্স্টে আনলাম, ঠিক আছে, আর এখানে আমি কী দিলাম -1/a² দিলাম। তো আমি এখানে কী দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি মাইনাস কমন নিতে পারছি, মাইনাস কমন নিলে আমার কী চলে আসছে, a+1/a চলে আসছে। এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, যেটা আমি তোমাদের এখানে বলছি, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, চলো নীল কালি ইউজ করি, ঠিক আছে, কী বলছি সেটা ভালো করে বুঝবে। আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে, ধরো সাপোজ এই যেখানে ভ্যালুটা দেওয়া রয়েছে থাকে, এই ভ্যালুটাকে আমি এখানে লিখছি, কী আছে এখানে a+1/a মানে ইকুয়াল টু আমাদের কী আছে √3। আমি যদি এখানে স্কোয়ার করি তাহলে আমাকে কী করতে হবে, এটাও আমাকে স্কোয়ার করে দিতে হবে, যে স্কোয়ার করে আমি কী পাচ্ছি a+b মানে a+1/a+b ফর্মুলা এটা ইকুয়াল টু আমি কী পাচ্ছি 3 পাচ্ছি, ঠিক আছে। এবার তোমরা জানো যখন এরকম ফর্ম্যাটে থাকে a+1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু √3 মানে কী হয়, a+b তার হোল স্কোয়ার ইকুয়াল টু √3, তো কী ভ্যালু আসে a² + 2ab + b², ঠিক আছে, মানে কী হয় a² প্লাস b² প্লাস 2ab, ঠিক আছে, 2ab এই ফর্ম্যাটে আসে আমাদের। এটাকে শর্টকাটেও বার করা যায়, আমরা ডিরেক্ট দেখাচ্ছি, এটা হয়ে কেটে গেল, তো আমাদের ভ্যালু কী আসছে a² প্লাস, ঠিক আছে, 1/a², জাস্ট এ মিনিট, হ্যাঁ, তো a² প্লাস a² প্লাস 1/a² যে ভ্যালু আমার এখানে কী আসছে, আমার এখানে আসছে তোমার 1 আসছে, তাই না। a² প্লাস 1/a² যে ভ্যালু আসছে এটা আমার কী আসছে 1। যদি কেউ না বুঝতে পারো চলো আরেকবার বলি, একটু থেমেছিলাম, তার একটা কারণ আছে, কারণটা হচ্ছে বলে দিই, কারণটা কী সেটা আগেই বলি। কারণটা হচ্ছে এইটা যে এখানে আমার একটু লিখতে মিস্টেক হয়েছে, ঠিক আছে, এই স্কোয়ার দুটো আমি দিতে ভুলে গেছি। ওকে, এটা তোমাদের এটা হবে মাইনাস কমন লেখানো হচ্ছে a² প্লাস 1/a² আসছে, আমি ওখানে দেখলাম যা বার করতে যাই তা তো বেরোচ্ছে না, পরে দেখলাম ওখানে স্কোয়ারটা দিইনি, তো এখানে আমি এই দেখো এখানটা চলে এসো এবার, তো a প্লাস b তার হোল স্কোয়ার আছে, তো এখানে ফর্মুলা কী হয় আমরা জানি a² প্লাস 2ab, ঠিক আছে, যে ফর্মুলা তোমরা পরিচিত সেই ফর্মুলা সেভাবে লিখছি। এটা ইকুয়াল টু কী আসে আমাদের 3 আসে, আমরা জানি এটা কেটে বেরিয়ে যাচ্ছে, তো ডেফিনেটলি a² প্লাস 1/a² যে ভ্যালু আসবে সেটা আমাদের আসবে 1। কেন, কারণ 3 এদিকে আছে, এদিকে 2 আছে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 চলে আসবে, তো এইটুকুর ভ্যালু আমাদের আসবে 1, আর এ পাশে আমাদের মাইনাস আছে, তো ডেফিনেটলি এই যে ভ্যালুটা আমাদের দেবে, ঠিক আছে, এই যে ভ্যালুটা আমাদের দেবে এটা আমাদের ফার্দার কী ভ্যালু দেবে, এটা আমাদের দেবে -1, তার মানে এখানে আমাদের ভ্যালু যেটা আসবে সেটা আমাদের -1 আমাদের অ্যান্সার আসবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের কী হবে, এটা আমাদের উত্তর হবে, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোথায় আছে দেখো, ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন, এইটা আমাদের কারেক্ট অপশন, ঠিক আছে, ইজি ছিল। দেখো এই অঙ্কটাকে আমি তোমাদের বলি, এই পার্টটা যে পার্টটুকু আমি তোমাদের কারসার দিয়ে ভালো করে দেখাচ্ছি, এই পার্টটাকে মুখে করা যায়, উইদিন 2 সেকেন্ডে মুখে করা যায়, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের ভেঙে দেখিয়েছি,
তেমনই এই যে লাল কালির যে পার্টটা, এই লাল কালির পার্টটাকেও কিন্তু উইদিন 2 সেকেন্ড মুখে মুখে করা যায়। অঙ্কটা শুরুই হবে আমার এই জায়গা থেকে। তুমি যদি লিখতে চাও এখানে লিখতে পারো a⁻6 = -1, এখানে তুমি লিখতে পারো a⁻1 = -1। তো এই ভ্যালুটুকুকে তোমার জাস্ট করলে, অর্থাৎ এই গোলাপি কালারের পার্টটুকুই তোমাকে করতে হবে, এই গোলাপি আর নীল মিলিয়ে যেটুকু আছে এটুকুই তোমাকে খাতায় করতে হবে। করতে যতটুকু টাইম লাগে ততটুকুই টাইম লাগা উচিত, অর্থাৎ উইদিন 5 to 6 সেকেন্ড, বলতে পারো 10 সেকেন্ড অ্যাটমোস্ট, বা 15 সেকেন্ড ধরলাম, তার মধ্যে কিন্তু অঙ্কটা হয়ে যাওয়া উচিত। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন। বলেছে 180 এর কতগুলি জোড় উৎপাদক আছে। তোমাদের আমি এর আগে আমার যে নাম্বার সিস্টেমের যে ভিডিও আছে সেগুলো একটু দেখে নাও। একটু পরে আমি তোমার নাম্বার সিস্টেমের ভিডিওগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে। নাম্বার সিস্টেমের যে 13টা ভিডিও যদি দেখে থাকো তাহলে উৎপাদকের কোনো প্রশ্ন তোমাদের আটকানোর কথা নয়, ঠিক আছে, একদম থরলি হয়ে যাওয়ার কথা, কারণ সব আমি আগে করে রেখে দিচ্ছি। আর দেখো সেগুলোই তোমাদের এনটিপিসিতে পড়ছে। তো 180কে প্রথমে ব্রেক করতে হবে তোমাকে মৌলিক সংখ্যার গুণিতক হিসেবে, মানে মৌলিক সংখ্যা কতগুলো মৌলিক সংখ্যা এবং কী কী মৌলিক সংখ্যার গুণফল হিসেবে একে প্রকাশ করা যায়। তা আমি দেখতে পাচ্ছি প্রথমে আমার মাথায় আসে যে 20 × 9, কারণ 20 × 9 করলে আমার, বা তোমার যদি আরও বেশি, তুমি যদি ভাবছো আমি বুঝতে পারছি না, তাহলে 18 × 10 করো, অ্যাটলিস্ট এটুকু তো বুঝতে পারবে। 18 × 10 করো, 18কে ভাঙলে তুমি কী পাচ্ছ, 2 × 9 পাচ্ছ। আর 10কে ভাঙলে তুমি কী পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ 5 × 2 পাচ্ছ। ইয়েস। আর 9 মানে কত, এখানে তো 2 তো আছেই, 2 × 9, 9 মানে কত, 9 মানে আমার 3-এর স্কোয়ার, এখানে 5 তো আছেই, আর দেখো এখানে দুটো 2 আসছে, এখানে একটা 2, এখানে একটা 2, তুমি এটাকে কী করতে পারো, তুমি 2-এর স্কোয়ার করে দিতে পারো। তার মানে 180কে কীভাবে লেখা যায়, 2-এর মাথায় স্কোয়ার ইন্টু 3-এর মাথায় স্কোয়ার ইন্টু 5-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এভাবে লেখা যায়। তো 180কে কী করলাম, 2, 3, 5 এই তিনটে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করলাম। দুটো 2, দুটো 3 এবং একটা 5 গুণ করলে আমি 180 পাই। মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। উৎপাদক মানে হচ্ছে ফ্যাক্টর, উৎপাদকে বিশ্লেষণ মানে ফ্যাক্টরাইজেশন। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন তোমাকে এখানে করতে হবে, আশা করি বুঝতে পারছো। তো এইভাবে করলে আমি এই প্রসেসটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে, কারণ নিচে জায়গাটুকু লাগবে। এই প্রসেসটা কীভাবে করলে আশা করি বুঝতে পারলে, কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে সেগুলো, যেমন 2, 3, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পারলে, এতে কারোর কোনো প্রবলেম আশা করি এখনও পর্যন্ত হয়নি। এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এবার আমি কী করব, আমি এটা করব 2-এর মাথায় যে পাওয়ার আছে, আমি তোমাদের অনেকগুলো জিনিস দেখিয়েছি। টোটাল ফ্যাক্টর কী করে বের করতে হয়, ফার্স্ট দেখো কতগুলো ফ্যাক্টরের আছে, অর্থাৎ কতগুলো উৎপাদকের আছে, জোড় উৎপাদক বিজোড় উৎপাদক ছেড়ে দাও, টোটাল কতগুলো আছে, কী করতে হয়, এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারের সঙ্গে 1 যোগ করে তাকে গুণ করে দিতে হয়। এখানে কত আছে, 2, এখানে কী কী আছে তোমার, 2 আছে, ঠিক আছে, নিচে করছি আমি। এখানে কী আছে তোমাদের, এই যে পাওয়ারটাকে নিচ্ছি আমি 2, তো 2 + 1, 1 যোগ করে তুমি কী করবে, গুণ করে দেবে ইন্টু। এখানে 3-এর মাথায় কত আছে, 2, তো 2 + 1, ঠিক আছে, ইন্টু। 5-এর মাথায় কত আছে, 1, তো 1 + 1, সরি হ্যাঁ 1 + 1। এটাকে তোমার মুখোমুখি করা যায়, আমি জাস্ট তোমাদের করে দেখাচ্ছি, এছাড়া কিছু না, তোমার চাইলে মুখোমুখি করতে পারো। তো 2 আর 1 3, 2 আর 1 3, 3 আর 3 9, 9 × 2 মানে হচ্ছে তোমাদের 18। তাহলে এখানে টোটাল ফ্যাক্টর কতগুলো আছে, 18টা টোটাল ফ্যাক্টর আছে। কতগুলো টোটাল ফ্যাক্টর আছে, 18টা টোটাল ফ্যাক্টর আছে, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, 18টা টোটাল ফ্যাক্টর আছে, ঠিক আছে। এবার একটা জিনিস তুমি ভালো করে ভাবো, এটা টোটাল ফ্যাক্টর। আচ্ছা, আমাকে কি বলেছে, জোড় ফ্যাক্টর কতগুলো, তো আমি একটা কাজ করছি, আমাকে জোড় ফ্যাক্টরগুলো বার করতে বলেছে, ঠিক আছে। জোড় ফ্যাক্টর, আমি একটা কাজ করছি, আমি বিজোড় ফ্যাক্টর কতগুলো আছে সেটা বার করি আগে, ঠিক আছে। বিজোড় ফ্যাক্টর, বিজোড় ফ্যাক্টর, জোড় ফ্যাক্টর বার করতে বলেছে। এর নিয়ম কি, প্রথমে টোটাল ফ্যাক্টর বার করব, তারপরে আমি বিজোড় ফ্যাক্টর কতগুলো আছে বার করব, টোটাল ফ্যাক্টর থেকে বিজোড় ফ্যাক্টর বিয়োগ করে দিলে আমি ইভেন ফ্যাক্টরগুলো পেয়ে যাবো, ঠিক আছে। এভাবেও তুমি করতে পারো, অসুবিধা কিছু নেই। এখন তুমি দেখো অড ফ্যাক্টর কী কী আছে। তুমি একটা কথা ভাবো, যে সংখ্যাটা জোড় মানে 2, এই 2-এর মাথায় পাওয়ারটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো তো সব অড নাম্বার, বিজোড় সংখ্যা। তো আমি এদের মাথায় পাওয়ারগুলোকে যোগ করব। তো 3-এর মাথায় পাওয়ার কী আছে, 2, 5-এর মাথায় পাওয়ার কী আছে আমার 1। তো এখানে সেম প্রসিডিওর, 3-এর মাথায় পাওয়ার 2, তো 2 + 1, 5-এর মাথায় পাওয়ার আছে আমার, তো 1 + 1। কী করলাম, বিজোড় সংখ্যার মাথায় যে পাওয়ারগুলো আছে তাকে নিয়ে তার সঙ্গে 1 যোগ করে তাদেরকে গুণ করে দিলাম। তো 3 × 2, তার মানে কত হচ্ছে তোমার 6। তারপরে বিজোড় ফ্যাক্টর আমাদের কতগুলো আছে, 6 আছে। এবার আমি কি করব, আমি জোড় ফ্যাক্টর বার করব, এটা 2 নম্বর স্টেপ গেল। এবার আমি কি করব, জোড় পাওয়ারগুলো, আমি জোড় ফ্যাক্টরগুলো আমি বার করব। তো জোড় ফ্যাক্টরগুলো বার করার জন্য আমি কি করব, জোড় ফ্যাক্টর বার করার জন্য আমি কি করব, 18 - 6 করে দেবো। অর্থাৎ টোটাল ফ্যাক্টর 18টা, তার মধ্যে বিজোড় ফ্যাক্টর 6টা, তো বাকিগুলো আমার জোড় ফ্যাক্টর, অর্থাৎ 12টা আমার অ্যান্সার হবে। তো এখানে অ্যান্সার উইল বি 12, ঠিক আছে, অ্যান্সার উইল বি 12। এবার এটাকে এভাবে না করে নর্মাল প্রসিডিওরও করা যায়, ঠিক আছে।
এটাকে এভাবে না করে কি করা যায়, নর্মাল প্রসিডিওরেও কিন্তু এটাকে সলভ করা যায়। কীভাবে সলভ করা যায় দেখো, এই 3টে ধাপে আমি করলাম, 3টে ধাপ না করে একটা ধাপেই কিন্তু এগুলোকে সলভ করে ফেলা যায়। কীভাবে সলভ করে ফেলা যায় সেটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো দেখো তুমি ভালো করে দেখো কী করতে হয় সেক্ষেত্রে। আমি ডিরেক্টলি জোর ফ্যাক্টর মানে জোর উৎপাদক বার করছি, জোর উৎপাদক জোর উৎপাদক ডিরেক্টলি বার করছি। তো জোর উৎপাদক বার করার জন্য আমি সিম্পলি কী করব, আমি এটা করব, প্রথমে এইটা আমাকে করতেই হবে, এই যে এই পার্টটা করতে হবে, লাল রঙে যেটা লেখা আছে এটা আমাকে সবসময়ের জন্য করতে হবে। তো লাল রঙের এই পার্টটাকে আমি করলাম। কী লেখা আছে আমার, 2-এর মাথায় স্কোয়ার লেখা আছে ইন্টু 3-এর মাথায় আমার 2 লেখা আছে ইন্টু 5-এর মাথায় আমার 1 লেখা আছে। জোড় সংখ্যা বলতে তুমি কী বোঝো, যেটাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, তুমি একটা কাজ করে একে 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ এই 2-এর মাথায় পাওয়ারটা কমে 1 চলে আসবে, 2-এর মাথায় পাওয়ার 1 ইন্টু 3-এর মাথায় স্কোয়ার ইন্টু 5, এটাই আমার অ্যান্সার আসবে। ঠিক আছে, তো তুমি যদি করো তুমি কী দেখতে পাচ্ছ, এখানে এবার এটা আমার অ্যান্সার, মানে এগুলোকে ইন্টু করলে অ্যান্সার আসবে না, এদের যে পাওয়ার আছে সেগুলোর সঙ্গে আমাকে 1 করে যোগ করে আমি কী করব, আমি যেভাবে করলাম এই যে এখানে যেভাবে করলাম এইটা করব। তো 2-এর মাথায় পাওয়ার কত আছে 1, তো 1 + 1, ঠিক আছে, ইন্টু 3-এর মাথায় পাওয়ার কত আছে 2, তো 2 + 1 ইন্টু 5-এর মাথায় পাওয়ার কত আছে 1, তো 1 + 1 করলে কত হচ্ছে, তুমি দেখো সেই 12ই আমার অ্যান্সার আসছে। অর্থাৎ আগেরবার আমি যে 3টে ধাপ করে 12 এনেছিলাম, এখানে সেই 12টাই আসছে, কিন্তু একটা ধাপে অ্যান্সার আসছে। এইভাবে তুমি করতে পারো। ওকে, চলো নেক্সট আমার পরেরটায় যাবো। আরেকটা এই ধরনের অঙ্ক রেখেছি, আরও ক্লিয়ার হবে। চলো পরের প্রশ্নে দেখো, এখানে আমি তোমাদের এর ঠিকুজি কুষ্টি সব ক্লিয়ার করবো। ঠিক আছে, বলছে 720-এর কতগুলি জোড় উৎপাদক আছে। কী করবো, 720-কে জাস্ট ফার্স্ট ভেঙে নাও। ঠিক আছে, যদি 720-কে এখানে ভাঙো, আমি তোমাদের ছোটো করে দেখাচ্ছি। যদি 720-কে, চলো একটু, যদি 720-কে তুমি ভাঙো, তুমি এখানে কী পাচ্ছ, তুমি পাচ্ছ এখানে 8 × 9 × 10। ঠিক আছে, 8 × 9 × 10, এইটাই তো আমার মাথায় আসে। 8 9 72 × 10 করলে আমি 720 পাবো। আমার মাথায় তো প্রথমে এটাই এলো। ঠিক আছে, আমার মাথায় তো প্রথমে এটাই এলো। ওকে, তো এবার আমরা দেখতে পাচ্ছি 8 মানে আমরা কী বুঝি, 8 মানে আমরা কী বুঝি, 8 মানে আমরা বুঝি 2-এর মাথায় স্কোয়ার, আর এই 10 মানে আমরা কী বুঝি 5 × 2, 10 মানে আমরা কী বুঝি 5 × 2, সরি 8 মানে আমরা কী বুঝি 2-এর মাথায় কিউব, 2-এর মাথায় কিউব আছে, এখানে একটা 2 আছে, মানে 2-এর মাথায় 4 এলো। ঠিক আছে, 9 বলতে আমরা কী বুঝি 3-এর মাথায় স্কোয়ার, আর 5 বলতে আমরা কী বুঝি 5-এর মাথায় 1। তো এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হলো। এবার থেকে জোড় উৎপাদক কী করব, আমি একটু আগেই তোমাদের বললাম কী করতে হয়, কী বললাম, একে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কারণ জোড় উৎপাদক মানেই, জোড় সংখ্যা মানেই কি, সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, একে তুমি কী করো 2 দিয়ে ভাগ করে দাও জাস্ট। তো এই সংখ্যাটাকে, ঠিক আছে, এই সংখ্যাটাকে তুমি সিম্পলি 2 দিয়ে ভাগ করো, তুমি কী দেখতে পাবে, তুমি দেখতে পাবে এই 2 আর ওপরে একটা কেটে বেরিয়ে যাবে, মানে এখানে 3 আসবে। তার মানে বেসিক্যালি আমাদের এখানে কী আসছে, আমাদের দেখো আসছে 2-এর মাথায় কিউব ইন্টু 3-এর মাথায় স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 5-এর মাথায় 1। এবার আমরা কি করি, এই যে পাওয়ারগুলো আছে তার সঙ্গে 1 করে যোগ করি, এবং যোগ করে আমরা কি করি, সেগুলোকে গুণ করে দিই। তো 3 + 1 ইন্টু 2 প্লাস, জাস্ট আ মিনিট, 1 ইন্টু 5, 1 + 1 মানে 5-এর মাথায় 1 আছে, তো 1 + 1 এই করবো এবং এখানে ইন্টু করবো। তো কত দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি 3 আর 1-এ 4, 4 আর 3-এ 4 3-এ 12, 12 ইন্টু 2, 12 দুগুণে কত হচ্ছে তোমাদের 24। তো আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের টোটাল যে ফ্যাক্টরাইজেশন আসছে সেখানে আমাদের কি আছে, আমাদের আসছে জোড় ফ্যাক্টর কতগুলো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 24টা আমাদের জোড় ফ্যাক্টর হচ্ছে। আশা করি বুঝতে পারলে, 24টা আমাদের কী হচ্ছে, জোড় ফ্যাক্টর হচ্ছে। ওকে, ক্লিয়ার, আশা করি বুঝতে পারলে। কি বললাম, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, টোটাল ফ্যাক্টরাইজেশন করবে তাকে তুমি 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 3 + 1 4, 2 আর 1-এ 3, তো 4 3-এ 12, 12 ইন্টু 2 মানে আমার কী হচ্ছে 24। ঠিক আছে, এবার তোমাদের বলছি বিজোড় উৎপাদক কতগুলো আছে। তো বিজোড় উৎপাদক কতগুলো আছে তার জন্য আমাকে কী করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো ফ্যাক্টরাইজেশন করলাম, আমি একটু আগে ফ্যাক্টরাইজেশন করলাম, এবং করে আমি কি দেখলাম, আমার কত আসছে, আমার আসছে 2-এর মাথায় আমার 4 আসছে ইন্টু 3-এর মাথায় আমাদের 2 আসছে ইন্টু 5-এর মাথায় আমাদের 1 আসছে। ঠিক আছে, এই আমাদের আসছে। এবার আমরা কি করব, জোড় সংখ্যা যেটা তাকে বাদ দিয়ে বাকিগুলোর সঙ্গে এক যোগ করে আমরা কি করব, ইন্টু করব। তো এই যে বাকিগুলো কি আছে, এইটা আছে, তো 3-এর মাথায় 2 আছে, 2 + 1,
এবং আমরা দেখতে পাচ্ছি 5-এর মাথায় আমাদের 1 আছে, তো 1 + 1 করলে আমাদের কী আসছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2 আর 1 3, 2 আর 1 আর 1 2, তো 3 + 2 মানে 6। ঠিক আছে, নেক্সট আমাদের কী বলছে, মোট কতগুলি উৎপাদক আছে। তো মোট কতগুলি উৎপাদক, সিম্পলি আমরা কী করবো, এখানে আমরা সেই ফ্যাক্টরাইজেশন তো করতেই হবে, ওটা তো নিয়ম। ফার্স্ট ধাপ হচ্ছে ফ্যাক্টরাইজেশন করা, তো এই করে ফেলেছি। তারপর আমরা দেখতে পাচ্ছি কি সব কটাকে নিতে হবে আমাদের, 2-এর মাথায় আগেরবার যে বাদ দিয়েছিলাম সেটা বাদ দেওয়া যাবে না, তো 4 + 1, ঠিক আছে, ইন্টু 2 + 1 ইন্টু 1 + 1। তো কী দেখতে পাচ্ছি আমরা, এখানে তো আমাদের 6 হচ্ছিলো, এখানে আমাদের 5 হচ্ছে, তার মানে এখানে 30। ঠিক আছে, এখানে আমাদের কী হবে, 30। আবার তুমি যদি এই প্রথমে মোট উৎপাদক বার করো, তারপর বিজোড় উৎপাদক বার করো এবং দুটো থেকে বিয়োগ করে জোড় উৎপাদক বার করো, তাও দেখো অ্যান্সার তাই আসবে, 24 আসবে। দেখো 30 টোটাল উৎপাদক, তার মধ্যে বিজোড় উৎপাদক 6টা, তো বাকিগুলো হচ্ছে তোমার জোড় উৎপাদক। জোড় উৎপাদক তাহলে কতগুলো হবে, 24টা। 30 থেকে 6 বিয়োগ করে দেখো 24 আসছে। তো ডিরেক্টলি করতে পারো, অথবা প্রথমে তুমি মোট উৎপাদক বার করো, তারপর বিজোড় উৎপাদক বার করো, মোট উৎপাদক থেকে বিজোড় উৎপাদককে বাদ দাও, তুমি জোড় উৎপাদকগুলো পেয়ে যাবে। লাস্ট প্রশ্ন দেখো, একটু ট্রিকি প্রশ্ন, আমি একটু ঘুরিয়ে দিয়েছি জাস্ট, আর কিছু না, এটা পরীক্ষা পড়েনি, বাট আমি একটু ঘুরিয়ে দিয়েছি। কী বলেছে তোমাদের বলেছে 1 and 720 ছাড়া কতগুলি উৎপাদক আছে। দেখো 720 উৎপাদক বলতে কী বোঝে, তোমরা ফার্স্ট উৎপাদকেরই ধারণা থাকে না তোমাদের, তাই জন্য তোমরা বুঝতেই পারো না ফ্যাক্টর কাকে বলে আর মাল্টিপল কাকে বলে, দুটোর মধ্যে আইডিয়া থাকা দরকার। গুণনীয়ক আর গুণিতক, উৎপাদক এবং গুণিতকের মধ্যে আইডিয়া থাকা দরকার। উৎপাদক হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা দ্বারা 720কে ভাগ করা যায়। তার মানে 1ও 720কে ভাগ করে, 720ও 720কে ভাগ করে। ইয়েস, তো প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা ফ্যাক্টরাইজেশনই করবো। তো 720 যদি ফ্যাক্টরাইজেশন করি, প্রত্যেকবার একই কাজ করব। তো 2-এর মাথায় আমরা 4 পাচ্ছি, যেহেতু প্রথমে করেছি, যেহেতু একদম ডিটেল আর দেখাচ্ছি না। 5-এর মাথায় আমরা 1 পাচ্ছি। তারপর টোটাল আমাদের উৎপাদক কটা বেরোচ্ছে, এই যে 30টা আমাদের টোটাল উৎপাদক বেরোচ্ছে, এই যে 30টা টোটাল উৎপাদক 30টা বেরোচ্ছে। তো 30 থেকে তুমি দুটো উৎপাদককে বিয়োগ করে দাও, 1 হচ্ছে এর একটা উৎপাদক, 720ও এর একটা উৎপাদক, তো এর থেকে কী করো, দুটোকে বিয়োগ করে দাও, তুমি অ্যান্সার এখানে কী পাবে, তুমি পাবে 28টা। তো 1 এবং 720 ছাড়া 720-এর কতগুলি উৎপাদক আছে, যারা 720কে ভাগ করে 28টা উৎপাদক আছে, এটা আমার অ্যান্সার হবে। ওকে, অর্থাৎ টোটাল উৎপাদক থেকে, টোটাল উৎপাদক 30টা, তার থেকে এই দুটো উৎপাদককে তুমি বিয়োগ করে দাও, অ্যান্সার হবে তোমার 28। টোটাল এখানে কটা উৎপাদক ছাড়তে বলেছে, দুটো উৎপাদক ছাড়তে বলেছে, একও একটা উৎপাদক, 720ও একটা উৎপাদক, বিয়োগ করে দাও, 28টা অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? আমার মনে হয় না এই প্রশ্ন দেখানোর পর আর কোনো প্রবলেম, কিন্তু এর থেকে হাই লেভেল করা যায়। চলো 19 নম্বরে দেখবো এই প্যাটার্নেরই এর থেকে হাই লেভেল প্রশ্ন। চলো, আচ্ছা 19 দেখো কি বলছে, এনের মাথায় এই সব আছে, n = এই সব, মানে আগের বার আমরা যেটাকে ফ্যাক্টরাইজ করার পরে 720কে কী করতে হচ্ছিলো, ফ্যাক্টরাইজ করতে হচ্ছিলো, এবারে সেটা নেই। এবারে n লেখা আছে 720 জায়গায়, আর nকে ফ্যাক্টরাইজ করাই আছে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করাই আছে। মৌলিক সংখ্যার মাথায় পাওয়ার দিয়ে ইন্টু করে ব্যাপারটা করাই আছে, আমাদের এক ধাপ কাজ এগিয়ে দিয়েছে পরীক্ষক। তো এটা বলা আছে, এবং এনের কতগুলি উৎপাদক 50 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দিয়ে নয়, এমনটা বলা আছে। ঠিক আছে, এটা এবারে এনটিপিসির প্রশ্ন। তো আমরা কি করব, প্রথমে আমরা 2-এর মাথায় 7 ইন্টু 3-এর মাথায় 5 ইন্টু 5-এর মাথায় 6 ইন্টু 7-এর মাথায় 8, এটা আমরা করব। ঠিক আছে, এবং আমরা দেখে নেব এই সংখ্যার মধ্যে এমন কতগুলি, মানে এই সংখ্যাটার উৎপাদকের মধ্যে এমন কতগুলি আছে যেগুলো 50 দ্বারা বিভাজ্য। তো দ্যাট মিনস আমরা কী করবো, একে 50 দিয়ে ভাগ করে দেবো, একে আমরা 50 দিয়ে ভাগ করে দেবো, আগের বার যেটা করছিলাম। তো 50 মানে তো 50 নয়, আমরা জানি 50 কথার মানে কি, আমি এখানে লিখছি তোমাদের, বা দেখি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি 50, 50 বলতে তুমি কী বোঝায়, 50 বলতে তুমি বোঝায় 5 × 10, তার মানে 25 × 2, মানে 5² × 2। ইয়েস অর নো বলো, 5² × 2 বোঝায় 50 কথার মানে, 50 মানে হচ্ছে 5² × 2। তো একে তুমি কী করো, 5² × 2 দিয়ে ভাগ করে দাও। যদি 5² × 2 দিয়ে ভাগ করো, তুমি যেটা ভাগ ফল পাবে সেটা একটু দেখে নাও। ভাগফল তুমি কী পাবে, তুমি দেখতে পাচ্ছ 5 স্কোয়ার আছে, মানে এই স্কোয়ার দিয়ে এটাকে যদি তুমি কাটো, তাহলে এটা কী চলে আসবে, তোমাদের 4 চলে আসবে। আর এই 2-এর মাথা আমাদের 1 আছে, তো এই 1 দিয়ে যদি তুমি এই 7-এর একটা একে কেটে দাও, তাহলে তোমাদের কী চলে আসবে, 6 চলে আসবে। তার মানে আমাদের যে ভাগফল থাকছে সেটা আমাদের 2-এর মাথায় 6, 3-এর মাথায় 5 ইন্টু 5-এর মাথায় 4, ঠিক আছে, ইন্টু 7-এর মাথায় আমাদের 8 চলে আসছে। ইয়েস, এটা আমাদের চলে আসছে। ক্লিয়ার? তো আমি যদি দেখি, আমি কি দেখতে পাচ্ছি, এখানে কতগুলো ফ্যাক্টর আমাদের হচ্ছে 50 দ্বারা বিভাজ্য, যেমন কতগুলো ফ্যাক্টর আছে। আমি একটু আগেই বারবার বললাম, মাথায় যেটা থাকবে তার সঙ্গে 1 যোগ করো, তো 6টা আমাদের কী হয়ে যাবে, এখানে 7 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস, সরি প্লাস নয়, ইন্টু, আচ্ছা 5টা আমাদের কী হয়ে যাবে, 6 হয়ে যাবে, ইন্টু 4টা আমাদের কী হয়ে যাবে, 5 হয়ে যাবে, কারণ 1 করে বাড়বে, ইন্টু
8টা আমাদের কী হয়ে যাবে, 9 হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কী হবে, গুণফল আসবে। ওকে, ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমাদের কী আসবে, গুণফল আসবে। ওকে, আর আমরা যদি এমন সংখ্যা এর থেকে বার করার চেষ্টা করি যেটা 100 দ্বারা বিভাজ্য, তাহলে কি করব, আবার আমাকে কি করতে হবে, এখানে ওই যেটা করেছি আগের বার তাই করতে হবে। 5-এর মাথায় তোমাদের 7 ছিল, মূল সংখ্যাটাকে লিখছি। 3-এর মাথায় তোমাদের 5 ছিল, 5-এর মাথায় তোমাদের 6 ছিল, 7-এর মাথায় তোমাদের 8 ছিল, এই আমাদের ছিল। একে আমরা কি করছি, 100 দিয়ে ভাগ করছি। এখন 100 বলতে তো 100 বোঝায় না, 100 বলতে কী বোঝায়, 25 × 4 মানে 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার বোঝায়। ঠিক আছে, তো 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার তুমি যদি এখানে করো, তুমি কী দেখতে পাবে, 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার তুমি যদি করো, তুমি এখানে কী দেখতে পাবে, এই 5 আর এই 5-এর মাথায় যে পাওয়ার আছে তাকে কেটে 4 করে দিচ্ছে, আর এই 2 এখানে কেটে আমাকে কী করছে, এখানে 5 করে দিচ্ছে। তাহলে বেসিক্যালি আমি যখন দেখতে পাচ্ছি, আমি এখানে ভাগফল, আমি এখানে কী দেখতে পাচ্ছি, এখানে করছি। ঠিক আছে, ভাগফল আমি কী দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি 2-এর মাথায় আমার 5 ইন্টু 3-এর মাথায় 5 ইন্টু 5-এর মাথায় আমার দেখতে পাচ্ছি 4 আসছে, আর 7-এর মাথায় আমি দেখতে পাচ্ছি কী আসছে, আমার 8 আসছে। এখন এই 5 মানে 5 নয়, এই 5 মানে 6, এই 5 মানে 5 নয়, এই 5 মানে 6, এই 4 মানে 5, ঠিক আছে, এবং এই 8 মানে হচ্ছে আমাদের 9। ক্লিয়ার হচ্ছে, 8 মানে কি আমাদের 9, আমরা ইন্টু করে দিচ্ছি এগুলোকে। ওকে, তো আমরা কী দেখতে পাচ্ছি, পরিষ্কার আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের এইটা আসছে, ওদিকে আমাদের ওইটা আসছে। এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে, দেখো তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 100-র উৎপাদক কতগুলো আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের 100-র উৎপাদক, 100-এর উৎপাদক। ইয়েস, এগুলো আমাদের কি 100-এর উৎপাদক। ওকে, আর আমি একটু নীলকালি দিয়ে লিখছি, যেহেতু আমি ওটা নীলকালি দিয়ে লিখেছি। এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে কতগুলো 50-এর উৎপাদক আছে, এগুলো হচ্ছে 50-এর উৎপাদক। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের 50-এর উৎপাদক। ওকে, আমরা সিম্পলি কী করব, 100-এর উৎপাদক থেকে 50-এর উৎপাদকগুলোকে বাদ দিয়ে দেবো, বা যেটা বড় হচ্ছে তার থেকে ছোটোটাকে বাদ দিয়ে দেবো। তা আমরা দেখতে পাচ্ছি যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, আমরা 50-এর উৎপাদক থেকে 100 উৎপাদকগুলো বাদ দিয়ে দেবো, মানে 50-এর উৎপাদকগুলো থাকবে, কারণ 50 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা নয় বলেছে, তো 50-এর উৎপাদকগুলো থাকবে কিন্তু 100-এর উৎপাদকগুলো থাকবে না। তো 50-এর উৎপাদক থেকে 100 উৎপাদকগুলো তুমি কী করো, সিম্পলি তুমি বিয়োগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। যদি তুমি এখানে বিয়োগ করো, দেখো বিয়োগ করার জন্য ট্র্যাডিশনাল মেথড ইউজ করতে পারো, বা আমি নর্মাল মেথড ইউজ করছি। এখানে আমি দেখতে পাচ্ছি 7 × 6 × 5 × 9, এই হচ্ছে আমাদের 50-এর উৎপাদক, মাইনাস 6-এর কতগুলো উৎপাদক আছে, 100-র কতগুলো উৎপাদক আছে, 6 × 6 × 5 ইন্টু আমার কী আসছে 9। ঠিক আছে, এই আমার আছে। তখন বিয়োগ করবে, তখন তুমি দেখতে পাচ্ছি এই পার্টটা সেম, তো এই পার্টটাকে কমন নাও, 6 × 5 × 9, আর যে পার্টটা কমন নেই সেই পার্টটার মধ্যে বিয়োগ করে দাও, 7 আর 6 কমন নেই, বিয়োগ করে দিলে কী দেখতে পাচ্ছ, 6 × 5 × 9 ইন্টু তুমি কী দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ 1 আসছে। এখান থেকে আমার বিয়োগফল কী বেরোচ্ছে, 5 × 6 = 30, 30 × 9 মানে 270। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমাদের উত্তর হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের উত্তর হবে। কিন্তু একটা জিনিস ভালো করে ভাবো, তুমি একটা জিনিস ভালো করে ভাবো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে সবই কমন ছিল, 6, 5, 9 কমন ছিল, এখানেও 6, 5, 9 কমন ছিল, তাহলে কিন্তু এখানে আমার 7 এসছে, এখানে আমার 6 এসছে, এটা কেন হচ্ছে, মানে এটাকে এই এত বড় প্রসেস আমি কটা প্রসেসে করলাম দেখো, আমি এখানে 1 নম্বর প্রসেস, 2 নম্বর প্রসেস, অ্যান্ড দেন লাস্ট 3 নম্বর প্রসেস আমি এটাকে করেছি। ঠিক আছে, কিন্তু দেখো এখান থেকে আমি একটা ট্রিক উৎপাদন করতে পারি, ট্রিক আমি প্রডিউস করতে পারি, যেটাকে আমাকে 3টে প্রসেসে না করে, 3টে স্টেপ বাই স্টেপে না করে, আমি একটা স্টেপে এটাকে খতম করতে পারি। কী করে, চলো নেক্সট পার্টে দেখবো। তো এটা আশা করি বুঝতে পারলে, এটা বেসিক। দেখো বেসিক বোঝা জরুরি, এগুলো হচ্ছে হাই লেভেলের নাম্বার সিস্টেমের অঙ্ক। তুমি যদি বেসিক না বুঝে জাম্প মারো না চিতার মতো, শিকার তুমি ধরবে না, তুমি বরং সিংহের মুখে পড়বে। সো তোমাকে কী করতে হবে, তোমাকে ফার্স্ট বুঝে নিতে হবে ব্যাপারটা কী। আমি কী করলাম, আমি 50-এর কতগুলো উৎপাদক আছে সেটা বার করলাম, তারপর আমি কী করলাম, 100-র কতগুলো উৎপাদক আছে সেটা বার করলাম। এবার আমি কী করলাম, 50-এর উৎপাদক থেকে 100-এর উৎপাদকগুলোকে আমি বিয়োগ করে দিলাম। এরকম 50-এর উৎপাদক হচ্ছে এইগুলো, আর 100-এর উৎপাদক হচ্ছে এইগুলো, সিম্পলি বিয়োগ করলাম। বিয়োগ করার সময় আমি একটা মাথায় বুদ্ধি খেলালাম, আমি যেগুলো কমন সেই পার্টগুলোকে একদিকে লিখলাম, আর যেটা কমন নয়, যেমন 7 এখানে ছিল, এখানে 6 ছিল, 7 - 6 করলাম। তো আমি দেখতে পাচ্ছি এটা, এবং এখানে ইন্টু করলে এখানে 1 আসছে, অর্থাৎ এখানে 270, আমার এটাই আমার অ্যান্সার আসবে। অর্থাৎ 270টা এমন উৎপাদক আছে এই নাম্বারটার, যারা 50 দ্বারা বিভাজ্য তো হবে, কিন্তু 100 দ্বারা ভাগ করলে যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে? এতগুলো কি আছে, সংখ্যা আছে, এতগুলো কি আছে, উৎপাদক আছে। ওকে, ফ্যাক্টর আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। এবার চলো আমরা দেখাবো শর্টকাট নিয়ম কী হতে পারে, 3টে প্রসেস না করে একটাতে করবো। চলো, ওকে, শর্টকাট কী হবে দেখো, প্রথমে আমি সংখ্যাটাকে লিখছি একটু বড় করে, 2-এর মাথায় 7, 3-এর মাথায় 5, 5-এর মাথায় 6 এবং 7-এর মাথায় 8। এই হচ্ছে আমাদের মেন সংখ্যা, যেটাকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করে এখানে রাখা আছে।
এবার তুমি দেখো, তুমি যদি 50কে এখানে ভাঙো, তুমি যদি 50কে এখানে ব্রেক করো, ঠিক আছে, 50কে এখানে ব্রেক করে দেখাচ্ছি। 50কে ব্রেক করলে তুমি কি পাবে? তুমি পাবে 5-এর মাথায় স্কোয়ার ইন্টু 2। কেমন করে পাবে সেটা আগের বারই দেখিয়েছি। আর তুমি যদি 100কে ব্রেক করো, ঠিক আছে, আর তুমি যদি 100কে ব্রেক করো, তুমি যদি 100কে ব্রেক করো, তুমি কী পাবে? তুমি পাবে 5-এর মাথায় স্কোয়ার ইন্টু 2-এর মাথাতেও স্কোয়ার পাবে। বলো পাবে কি না? 5-এর মাথায় স্কোয়ার ইন্টু তুমি কী পাবে? তুমি 2-এর মাথাতে স্কোয়ার পাবে। অর্থাৎ এখানে একটা 2 কম আছে, এখানে একটা 2 বেশি আছে। দেখতে পাচ্ছ একটা 2 এখানে কম আছে, এখানে দেখো একটা 2 আমার কী আছে? বেশি আছে। তো আমি যখন ভাগ করবো, ভাগ তোমাকে করতেই হবে, কারণ কোন কতগুলো ফ্যাক্টর 50 দ্বারা বিভাজ্য, তা কারার জন্য কী করবো? একে আমি একবার 50 দিয়ে ভাগ করবো, একে আমি একবার 100 দিয়ে ভাগ করবো। যখনই আমি একে 50 দিয়ে ভাগ করছি, যেহেতু 5-এর পাওয়ার আমার এখানেও স্কোয়ার, আর যখন আমি একে 100 দিয়ে ভাগ করছি, যেহেতু 5-এর পাওয়ার এখানেও স্কোয়ার, সো 5-এর পাওয়ারের জন্য এখানে ভাগফলে কোনো পার্থক্য আসবে না। মানে প্রতি ক্ষেত্রেই এখানে 5-এ এই 6টা আমার 4ই দেবে। এখানেও আমার 50-এর ক্ষেত্রেও এটা কী দেবে দেখো, 50-এর ক্ষেত্রে আমার কী দেবে? এই 3-এর পাওয়ার মাথায় পাওয়ার 5ই থাকবে, 7-এর মাথায় পাওয়ার আমার 8ই থাকবে, কারণ এখানে আমার কোনো 50-এ কোনো 3 বা 7 নেই। কিন্তু এখানেও আমার 5-এর মাথায় পাওয়ার কেটে 4 হয়ে যাবে। এখানেও আমার, দেখো আমি করছি, তোমাদের এখানে দেখলে বুঝতে পারবে ব্যাপারটা কী করে ট্রিকটা আমি ডিরাইভ করছি, দেখলে তুমি বুঝতে পারবে। 3-এর মাথায় পাওয়ার এখানেও 5 হবে, এখানেও 7-এর মাথায় পাওয়ার এখানেও 8 হবে, কারণ 100তেও 3 বা 7 নেই, কিন্তু এখানেও 5-এর মাথায় পাওয়ার 4ই থাকবে। অর্থাৎ এই পার্টটুকু আমার সেমই থাকবে, এই পার্টটুকু আমার সেমই থাকবে। আশা করি বুঝতে পারছি, এই পার্টটুকু আমার কী থাকবে? সেমই থাকবে। কিন্তু দেখো, কিন্তু যেহেতু আমার 50-এ একটা 2 আছে, আর যেহেতু আমার 100-তে 2-এর মাথায় স্কোয়ার আছে, তাই না? যেহেতু আমার 50-এ একটা 2 আছে, কিন্তু 100-তে 2-এর মাথায় স্কোয়ার আছে, সেহেতু 2-এর মাথায় কি আছে? 2-এর মাথায় যেহেতু 1 আছে, এখানে দেখো 2-এর মাথায় কিছু নেই, 2 একটাই আছে, এখানে 2 দুটো আছে। সো আমি কি করব? আমি যখন ভাগ করব, তখন 50-এর ক্ষেত্রে এই 2টা কেটে আমার 6 হবে, মানে একটা 2 নিচে আমি কেটে দিচ্ছি। কিন্তু এখানে আমার কী হবে? 2-এর মাথায় কেটে আমার কী হবে? 2-এর মাথায় কেটে আমার 5 হবে, ঠিক আছে? এইটুকু আমার পার্থক্য আসবে। ওকে, আশা করি বুঝতে পারলে। এর থেকে আমি কি ডিরাইভ করতে পারি? এক্স্যাক্টলি লাস্ট, দেখো এইগুলো আমার মাথায় চলবে। ট্রিক যখন ইউজ করব, তখন এমন ট্রিক ইউজ করবো যেটা আমার মাথায় কাজ করবে। এর থেকে আমি কি ডিরাইভ করতে পারি? আমি এর থেকে আর এর থেকে ডিরাইভ করতে পারি যে এই দুটোর মধ্যে, এই যে দুটো ভাগফল এসছে, ভাগফল দুটোর মধ্যে পাওয়ারের মধ্যে পার্থক্য কী। এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেক ক্ষেত্রে একবারে, তো এটা আমার বেড়ে 7 হবে, এটা আমার বেড়ে 6 হবে, এটা আমার বেড়ে 5 হবে, আর এটা আমার বেড়ে 9 হবে। ও তো হবেই। এখানে এটা আমার বেড়ে 6 হবে, এখানে এটা আমার বেড়ে দেখতে পাচ্ছি 6 হবে, এখানে এটা আমার বেড়ে দেখতে পাচ্ছি 5 হবে, আর এটা আমার বেড়ে 9 হবে। তাহলে পার্থক্যটা কোথায় আসছে? সেই তো 6 ইন্টু 5 ইন্টু 9 এখানেও আসছে, এখানেও আমি দেখতে পাচ্ছি সেই আমার 6 ইন্টু 5 ইন্টু 9ই আসছে আমার। অর্থাৎ 50-এর ক্ষেত্রে আমার 6 ইন্টু 5 ইন্টু 9 আসছে, 100 ক্ষেত্রে আমার 6 ইন্টু 5 ইন্টু 9 আসছে। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা হচ্ছে এই জায়গাটায়। এখানে দেখো আমার 7 আসছে, একটু বড় করে লিখলাম, এখানে দেখো আমার এখানে 6 আসছে। তাহলে আমি যদি এই দুটোর মধ্যে বিয়োগ করি, সিম্পলি আমি 1 লম এখানেই বিয়োগ দিয়ে দিতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। আমি এখানেই বিয়োগ দিয়ে দিতে পারি। আমি ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছি? আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি যে 6 ইন্টু 5 ইন্টু 9 তো আমার আসবেই, আর 7 আর 6-এর মধ্যে বিয়োগ করলে আমার এখানে কী আসবে? একটা 1 আসবে। বিয়োগ করলে আমার কী আসবে? একটা 1 আসবে। তো দ্যাট মিনস এখানে আমার অ্যান্সার কী হবে? 270। অর্থাৎ আমি যদি শুধু এই পার্টটুকুকেই যদি একটু দেখতে পেতাম, তাহলে আমি বুঝতে পারতাম যে এই পার্টটুকুকে কিন্তু আমি মুখোমুখি করতে পারি। কোন পার্টটুকুকে? এই পার্টটুকুকে। জাস্ট এই পার্টটুকুকে আই নিড টু ডু ইট ওরালি। এই পার্টটুকুকে যদি আমি ক্যালকুলেট করি, দেখো ওপরে পুরোটাই সেম, নিচে পুরোটাই সেম আসবে। আমি তো জানি 50 উৎপাদক থেকে 100 উৎপাদক লাস্টে আমাকে বিয়োগ করতে হবে। তো আমি কী করবো? সিম্পলি এই পার্টটুকুকে আমাকে করতে হবে। 6 5 9, 6 5 9, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হচ্ছে, তার মানে গুণ করলে আমার 270 অ্যান্সার আসছে। আশা করি বুঝলে, এই যে ট্রিক, অর্থাৎ ট্রিকটা এইভাবে ডিরাইভ হয়। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো, যে কোনো প্রসেস তুমি অ্যাপ্লাই করবে না কেন, তোমার যদি বেসিক জানা থাকে, তুমি ট্রিকটা ইজিলি ডিরাইভ করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা 20 নম্বর দাগে যাবো। দেখো পরের প্রশ্ন কী বলছে? 300 থেকে 1000-এর ভেতরে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে? ঠিক আছে, এটা এনটিপিসিতে এবছর পড়া প্রশ্ন। 300 থেকে 1000-এর ভেতরে কতগুলি তোমাদের পূর্ণবর্গ সংখ্যা আছে, এরকম ধরনের প্রশ্ন বিগত বছর গ্রুপ ডিতেও পড়েছে, এবছরও পড়বে। তো আমরা জানি, আমরা যদি 17 স্কোয়ার করি, আমার মাথায় 17 স্কোয়ার এলো, কারণ 289 খুব কাছাকাছি। 300 থেকে বলেছে না, 300 থেকে 1000-এর মধ্যে বলেছে, 300 থেকে কি বলেছে? 1000-এর মধ্যে বলেছে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে। ঠিক আছে, তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে
যে 17 স্কোয়ার মানে 289, আমরা যদি 18 স্কোয়ার করি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 324 পাচ্ছি, 324 পাচ্ছি। তো দেখো 18 স্কোয়ার থেকে আমাদের সেই রেঞ্জ শুরু হচ্ছে 300 থেকে 1000-এর মধ্যে বলেছে, এ দেখো 300 থেকে 1000-এর মধ্যে আমরা পাচ্ছি এই সংখ্যাটাকে। তো সিম্পলি 18 স্কোয়ার থেকে আমাদের শুরু হচ্ছে, এবং আমরা যদি 32 স্কোয়ার যাই, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি 1024 হচ্ছে। দেখো এটা আমাদের হাজারের যে রেঞ্জ তার থেকে বেরিয়ে যাচ্ছে, 1024, এটা 1000 পর্যন্ত যেতে বলেছে। কিন্তু আমরা যদি 31 স্কোয়ার করি আমরা কি পাচ্ছি, 18 থেকে 31 স্কোয়ার পর্যন্ত করলে তুমি পেয়ে যাবে, তুমি দেখতে পাচ্ছ 961 পাচ্ছ। ঠিক আছে, এগুলো মুখস্থ থাকার কথা, ঠিক আছে, 49 পর্যন্ত অ্যাটলিস্ট মুখস্থ থাকার কথা। তো আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 31 পর্যন্ত আমাদের রেঞ্জ যাচ্ছে, এটা আমাদের হবে না কারণ আউট অফ রেঞ্জ চলে যাচ্ছে, এটাও আমাদের হবে না কারণ এটাও আউট অফ রেঞ্জ যাচ্ছে। তো 18 থেকে 31 পর্যন্ত তোমাকে কাউন্ট করতে হবে, অ্যাকচুয়ালি কাউন্ট না করে তুমি বিয়োগ করে দিতে পারো। তো যদি 18 থেকে 31-এর মধ্যে দাঁড়াও, 18 থেকে 31 যখন আমরা বিয়োগ করব তখন আমরা দেখব যে 31 থেকে 18 বিয়োগ করলে 13 হচ্ছে, 18কে ধরলে আমাদের 14টা হচ্ছে। তো অ্যান্সার এখানে হবে 14টা, অর্থাৎ এমন পারফেক্ট স্কোয়ার কতগুলো হবে, 14টা আমাদের পারফেক্ট স্কোয়ার হবে, এটা আমাদের অ্যান্সার হবে। যদি কেউ না বুঝতে পারো এই পার্টটা, এই যে লাস্ট যে পার্টটা বললাম, যদি কেউ না বুঝতে পারো আরেকবার বলি ভালো করে দেখো, 18 স্কোয়ার মানে 324, আর তোমাদের 31 স্কোয়ার মানে 961। তাহলে এই সংখ্যাগুলো আমাদের কিসের মধ্যে পড়বে, আমাদের পড়বে 300 থেকে 1000-এর মধ্যে। তার মানে 18 স্কোয়ার থেকে 31 স্কোয়ার পর্যন্ত কতগুলো হবে, আমরা যদি 18 থেকে 31 থেকে 18কে বিয়োগ করি আমরা পাচ্ছি 13। কিন্তু যখন বিয়োগ করি তখন যে সংখ্যা থেকে বিয়োগ করি সেটা বাদ পড়ে যায়, 31 পর্যন্তই হয়, কিন্তু যে সংখ্যা থেকে বিয়োগ করি সেটা বাদ পড়ে যায়। কিন্তু 18 স্কোয়ারে তো 300 আর 1000-এর রেঞ্জের মধ্যে ঢুকছে, মানে আমরা কী করে এখানে +1 করে দেবো, অর্থাৎ এখানে অ্যান্সার আমাদের হবে কত, 14। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, সেই কারণে আমরা অ্যান্সার এখানে কত করছি, 14 করছি। ক্লিয়ার হয়েছে? ওকে, এই হচ্ছে তোমাদের পুরো আজকে 20টা প্রশ্ন ছিল, যেমন প্যাটার্নে এনটিপিসিতে এসছে ঠিক সেম প্যাটার্ন, মানে একদম কারেন্ট প্যাটার্ন, এই সেম প্যাটার্ন কিন্তু গ্রুপ ডিতে ফলো আপ হবে। ঠিক আছে, ওই জন্য তোমাদের ভালো করে যা যা প্রশ্ন আমি পেয়েছি, যেগুলো তোমাদের প্রিভিয়াস প্যাটার্নে পড়েছে এবং এবছর পড়েছে, টোটাল একদম আপ টু ডেট প্যাটার্নটা আমি তোমাদের সামনে রাখবো। মানে কালকেও তোমাদের এরকম 7:30-র দিকে ক্লাস হবে। ঠিক আছে, 7:30 থেকে 8টার দিকে তোমরা একবার চোখ রেখো, 7:30 থেকে 8টার দিকে তোমাদের একটা ক্লাস হবে। আজকে তো 8টার দিকে আসবে, কালকে তোমাদের চেষ্টা করবো 7:30 ক্লাসটা দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। নিচে PDF আছে, ডাউনলোড করে নিতে পারো।